ইনস্টিটিউটটা এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টে যদি বক্সনগরে দেওয়া হয় তাহলে এলাকার যে পরিস্থিতিটা সেটা আরো শিক্ষার্থীর উন্নতি হবে। তাই আমি অনুরোধ করবো, যদি পরিকল্পনা নাও থাকে, আমার মাননীয় দয়ালু মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য একটা পলিটেকনিক ইনস্টিটিউট যদি আগামী দিনে চিন্তা করে দেওয়া হয় তাহলে আমরা গর্বিত হব। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী প্রভাতজন সেন মহোদয় সাপ্লিমেন্টারি যে বিষয়টা এনেছে, আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের অলরেডি 6টা মানে 8টা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, প্রায় 6টা আমাদের পলিটেকনিক কলেজ আছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়, উইমেন পলিটেকনিক কলেজ হাপানিয়া, টিটিএডিসি পলিটেকনিক কুমরং, গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক থানা। এখন সিপাহীজলার বক্সনগরে যে উমেন পলিটেকনিক এর কথা যদি উনি বলেন তাহলে, এবং এখানে আমরা দেখছি যে হাপানিয়ার মধ্যে খুব কাছে, কিন্তু হাপানিয়া বক্সনগর থেকে যদি আমি চিন্তা করি সেখানে 130 সিট রয়েছে, কিন্তু ভর্তি হয়েছে কতজন? মাত্র 108। মানে ইচ্ছে বলে কিন্তু এখানে ভর্তি হতে পারে। উদয়পুরেও 150 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, কিন্তু কতজন ভর্তি হয়েছে 2024-এ? মাত্র 100 জন। তো যে কোনো এই ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট যদি খুলতে হয়, এআইসিটির যে নিয়মাবলী আছে সেগুলো দেখে তারপর ওখানকার যে আনুষঙ্গিক যে ব্যবস্থা সেগুলো যদি সম্ভব হয় তাহলে আগামী দিন দেখা যেতে পারে, আমি চিন্তা করতে পারি বিষয়। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় সদস্য শ্রীমতী সম্পাদক বর্মা মহোদয়া। My question number is 8. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়ের প্রশ্ন নম্বরে 11 মান্দাই বিধানসভা এলাকায় একটি ডিগ্রি কলেজ খোলার পরিকল্পনা সরকারের আছে। 11 মান্দাই বিধানসভা এলাকায় একটি নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ খোলা হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে। Supplementation. মান্দাই এলাকাও এসপি স্কুল 17টা দङ, হাই স্কুল 14টা दङ, आरो हाई सेकेंडारी स्कुल 8टा दङ। एलाकानि जे बर'रावनि डिमान्ड कलेज गासिबो गायसा होननानै नांगौनि डिमान्ड थाइखौ एलाकानि डिमान्ड आंबो बर'बानो सहमत तांगाय एलाकाव जुदि कलेज गायसा दिखांता डिग्री कलेज गायसा दिखांता एलाकानि परिवेश न आलगानि थांनाय एलाकाव डेभलप होनाय तांगाय पाहाड़ अंचल जे बिसिं बिसिं थांनाय जेमन हार बांहाय बिसिङाव दङ हेंग्राय हाइरक आसिगर अमहारि हातसाल बिसिनि जे फरिनाय बर'नि बागै सुबिदा होनाय काबुगंगि चम्पकनगर हाय कैसा टाउन एरिया हाय चम्पकनगरबो कलेज करे जिरानियाबो कलेज करे कलेजाव फरायनानै थांगांथाय यां एडिसिअ कैसा दङ कलेज कुमुलुं आंनि बागै माया गोनां दै खारनां माननीय मुख्यमंत्री न गयमुंनारनाय যদি मान्दाय एलाकाव कैसा कलेज सिगांथाय बेलायनो हामनाय बा आमसे आरो जे हाई सेकेंडारी स्कुल 8टा दङ गांथाय 8टाया 9टा दङ गाय आरो যদি खुलुग दिखांथाय बेलायनो सानाय हामबाय। Supplementary sir. Supplementary sir. So the same question এই জন্য আমি actually same year আমার জম্পু জেলা সাব ডিভিশনের মধ্যে
একটাও কলেজ অ্যাকচুয়ালি নেই, কারণ ওরা সাব ডিভিশনের লোকেদের দীর্ঘদিন ধরে একটা ডিমান্ড ছিল যে জম্মু জেলা সাব ডিভিশনে একটা ডিগ্রি কলেজ করবে। তো আপনারা সবাই জানেন জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে প্রায় 14টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট মিলে। তো ওইখান তো আপনারা সবাই জানেন যেটা জম্মু জেলা গোলাঘাটি, ইভেন জম্মু জেলা সাব ডিভিশনের বাইরেও যেটা আমাদের কিলাবাগনা কনস্টিটিউয়েন্সি এখানে নিয়ারেস্ট, তো ওইখানের মধ্যেও লোক আছে, ওইখানে এসে পড়তে পারে। তো এটা রিমোট এরিয়া, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবো, তো এটা কি সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে ডিগ্রি কলেজ খোলার? একটা অ্যাড করে নেই। থ্যাংক ইউ সো মাচ অনারেবল স্পিকার স্যার, একটা সময় দেওয়ার জন্য। আমি সেটাই চাই, অম্পিনগর এলাকায় যেহেতু এরিয়াটা খুব বড়, ওইখানে আমাদের টোটাল হাই স্কুল আছে আমাদের প্রায় 15টা, এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রায় 5টা আছে, এবং ছাত্রের সংখ্যা এবার ক্লাস 12 পরীক্ষায় যারা এপিয়ার করছে তাদের সংখ্যা প্রায় মোর দেন 350, এবং অন্যান্য স্কুলে সারা রাজ্যে ছড়িয়ে পড়াশোনা করছে। তাদের কথাই মাথা রেখে আমি এখানে বলতে চাই, তাদের সংখ্যা না হলে প্রায় 50 থেকে 100 জন হবে। তো এই বছরে না হলেও মোর দেন 400-এর উপর ছাত্রের সংখ্যা হবে যারা কলেজে নতুন করে ভর্তি হবে। তো তেলিয়ামুড়াতে ঠিক আছে কলেজ আছে, এবং অমরপুরে একটা কলেজ আছে। তেলিয়ামুড়া থেকে অমরপুরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, তার মাঝখানে আমাদের অম্পিনগর অবস্থিত। তো একটা অ্যাসেম্বলিতে একটি করে যদি কলেজের ব্যবস্থাপনা হয়, তাহলে আমাদের ভবিষ্যতে যারা ছেলেমেয়েরা আছে তাদের খুব উপকৃত হবে। এবং আমরা জানি যে আমরা যারা ইন্টেরিয়র যারা এডিসি এলাকায় বসবাস করে, তাদের সবসময় একটু শহর অঞ্চলে গিয়ে পড়াশোনা করতে হয়, ঘর ভাড়া থেকে পড়াশোনা করতে হয়। তো ওইসব মাথায় রেখে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটুকু আমি রাখতে চাই, কারণ আমরাও বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস। তো ওই স্লোগানকে বিশ্বাস রেখে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেবনা যে সাপ্লিমেন্টারি কথাগুলো এখানে রেখেছেন, আপনার মাধ্যমে ওনাকে আমি জানাতে চাই যে মান্দাই বিধানসভা কিন্তু জিরানিয়া মহকুমার, এখানে 2007 সালে জিরানিয়া নিকটবর্তী কুমলুনিও একটি সাধারণ ডিগ্রি কলেজ আছে, এবং এই কলেজটিতে 2024 ইংরেজি 966 জন ছাত্রছাত্রী প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু এই কলেজে প্রতি বছর মোট 1050 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। কলেজ আছে, ভর্তি হতে পারে, ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম। আমরাও চাই প্রতিটা বিধানসভার মধ্যে হোক, কিন্তু এগুলো কিন্তু একটা প্রশ্ন, কিন্তু এটা আমাদের সলিউশন করতে হবে, চাই যে সব জায়গায় হোক। এছাড়া এই সাব ডিভিশনে পুরাতন আগরতলার নিকট তুলা কোনায় একটি নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। সেখানেও প্রথম বর্ষে 510 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, কিন্তু দেখা গেল মাত্র এই বছরে 2024 শিক্ষাবর্ষে 316 জন ভর্তি হয়েছে। এখানে কিন্তু গ্যাপ। এর জন্য আমি মাননীয় বিধায়িকাকে আপনাদের মহাদয়কে বলবো যে এই যে কুমলুন এবং পুরাতন আগরতলায় যারা মান্দাই এলাকার উচ্চ মাধ্যমিক পাস, তারা ছাত্রছাত্রীরা কিন্তু সহজেই এই কলেজগুলোতে ভর্তি হতো। যেহেতু এই দুটি কলেজে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও রয়েছে, এবং আপাতত এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের এই মান্দা এলাকায় কোন কলেজগুলোর চিন্তা ভাবনা নেই। তবে ভবিষ্যতে যদি ছাত্রছাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি পায়,
যদি লোড বাড়ে তাহলে নিশ্চয়ই আমরা কলেজ স্থাপন করার পরিকল্পনা নিতে পারি। এখানে মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ গড়ই এবং পাঠানলাল জমাতিয়াম মহোদয় ওনারা যে বিষয়টা বলেছেন আমার কাছে, আপনারা যদি চিঠি দেন ভবিষ্যতে আমরা ওখানে পাঠাবো আধিকারিকদের, দেখুক, দেখতে যদি এখানে করতে হয় তো নিশ্চয়ই আমরা। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী নারায়ণ সরকার মহোদয়। অধ্যক্ষ মহোদয়, immediate start question number 10. Honorable Speaker, sir, মাননীয় বিধায়ক নারায়ণ সরকার মহোদয়ের প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন 1, ইহা কি সত্য যে রাজ্যে গরু এবং মহিষের 20তম গণনাতে আমাদের রাজ্যে ছিল 7,39,031টি গরুর সংখ্যা এবং মহিষের সংখ্যা ছিল 7,131টি। এখানে উল্লেখ করা বাধ্যতামূলক যে 21তম পশু গণনা প্রতিবেদন চূড়ান্ত করা ছাড়া কিছু বলা সম্ভব নয়। যদি সত্য হয় তার কারণ কি প্রযোজ্য না? সাপ্লিমেন্টারি, আমার কাছে যে তথ্যটা আছে বিধানসভায় দেওয়া তথ্য, কোশ্চেন আনস্টার কোশ্চেন 2017-তে এবং একটা 2024-এ, এটা বিধানসভার তথ্য আমি তুলে ধরছি। অ্যাকচুয়ালি যে তথ্যটা বলছে দিদি হ্রাস পাচ্ছে গরু সংখ্যা এবং মহিষ সংখ্যা। 2014-15-তে গরু সংখ্যা ছিল 8,23,844টি এবং মহিষ ছিল 10,860টি। 2015-16-তে 8,52,942টি গরু ছিল, তারপর মহিষের সংখ্যা ছিল 11,029টি। কিন্তু যখন বিজেপি সরকার আসলো এরাজ্যে, তখন যে হিসাব বিধানসভায় দেওয়া তথ্য 2020-21 গরু সংখ্যা কমে দাঁড়ালো 6,09,439টি এবং মহিষ সংখ্যা দাঁড়ালো 7,382টি। 21-22 6,10,896টি, মহিষ 7,753টি। তারপর 2022-23-এর যে হিসাব ওইখানে আরো কমে গেছে, 6,14,413টি গরু এবং মহিষ 8,806। তাহলে আমাদের আগে যে পূর্বতন সরকার ছিল ওই আমলে প্রায় 8 লাখের উপরে গরু সংখ্যা ছিল, এখন প্রায় 2 লাখ থেকেও অধিক সংখ্যা কমে গেছে, এটা বিধানসভা দেওয়া তথ্য। তো আমার সবচেয়ে বড় অবাক করার বিষয়, বিজেপি যারা করেন তারা গোমাতার পূজা করেন বা সাপ্লিমেন্টারি তাহলে এরকম ভাবে কমে যাচ্ছে, মানে মানুষের গরু বা মহিষ পালনের প্রতি মানুষের চাহিদা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে? 16-17 কত বলছে? 16-17 ছিল 8,41,178 গরু আর মহিষ 11,293। Honorable Speaker, sir, মাননীয় বিধায়ক নারায়ণ সরকার মহোদয় যে বিষয়টা এখানে রেজ করেছে, এটা সত্যি যে আমরা যদি গত 10 বছরের সেন্সাস দেখি তাহলে কোনো বছর এটার সংখ্যাটা ডিক্রিজ হয়েছে। কিন্তু এটাও ঠিক আপনি যেটা বললেন যে 2016-17 সালে যেটা আপনার 8 লক্ষ, যদিও আমার কাছে 7,01,000-এর মতো 13,000-এর মতো দেখাচ্ছে, আমি জানি না আপনি কোথা থেকে নাম্বারটা পেয়েছেন। 7,13,000 আমার তথ্য বলছে যে 2017-18 পর্যন্ত সেই সংখ্যাটা ছিল। কিন্তু এটাও আপনাকে মানতে হবে 2012 সালের সেন্সাস যদি আমরা দেখি 11-12-তে, 2011-12-তে কিন্তু গবাদি পশুর সংখ্যা ছিল 9,84,794, প্রায় 10 লাখ। 10 লাখ থেকে কিন্তু আপনার কি বলে 17-18 পর্যন্ত যদি আমরা হিসাব দেখি তাহলে এখান থেকে কিন্তু প্রায় 3 লক্ষ কমে গেছে আপনাদের সময়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এখন যদি আমরা 25 সালের কথা বলি, এখন পর্যন্ত আমাদের সেন্সাস চলছে, এই মাসে 25 তারিখে কমপ্লিট হবে।
কিন্তু অ্যাজ অফ নাও আমরা যদি দেখি, অ্যাজ অফ টুডে আমাদের কাছে যেটা ডেটা এসছে সে অনুযায়ী 7,33,000 গবাদি পশুর ডেটা আমরা এখন পর্যন্ত রিসিভ করেছি, কিন্তু এটা চলছে সাল। তবে গবাদি পশুর সংখ্যা কমার পেছনে এখন আমি ফাইনালি বলতে পারছি না এটা কি কমছে নাকি বাড়ছে, তবে আমার বিশ্বাস কিছুটা কমবে। আমি যদি 12 সালের সাথে তুলনা করি তাহলে কমবে অনেকটাই। তার মূল কারণ আপনার এখানে ভারতের কৃষি মন্ত্রীও আছেন, দেখবেন একটা সময় আমরা দেখেছি গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু গরুর হাল দিয়ে চাষ করে। এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ পাওয়ার টিলার কিনছে, এখন মানুষ গরু কিনে হাল চাষ করতে চায় না। এখন মানুষ গরু পালন করে শুধুমাত্র মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে বা মিল্ক কাউ যেটা আমাদের রয়েছে সেটার জন্য। তো এটা একটা গ্রামীণ ট্রেন্ড, গ্রামের মানুষ হাল চাষ ট্র্যাক্টর দিয়ে করে পাওয়ার টিলার দিয়ে, স্বাভাবিক কারণে কমে যাচ্ছে। এটা যেমন আরেকটা রিজন। আরেকটা রিজন কিন্তু আছে আমাদের রাজ্যে, বেশিরভাগ জমিতে মানুষ এখন রাবার প্লান্টেশন করছে। তো রাবার প্লান্টেশন করার কারণে কি হচ্ছে, গোখাদ্য কিন্তু কমে যাচ্ছে, ঘাস কমে যাচ্ছে। তো ঘাস কমে যাওয়ার কারণে, কারণ আপনি গরু পালবেন তাকে তো ফডার দিতে হবে, ঘাস দিতে হবে, গ্রিন ফডার দিতে হবে, সেটারও কিন্তু অনেক জায়গাতে শর্টেজ আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা সামহাও এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিছু কিছু বিজনেসম্যান আমরা দেখছি আমাদের রাজ্য থেকে গরু কিনে বহিরাজ্যে সেটাকে বা বাইরে রপ্তানি করছে। তো এগুলি তো আমাদের রাজ্যে এটা মুভমেন্ট কম হচ্ছে, স্বাভাবিক কারণে তারা অন্য পারপাসে সেগুলি নিয়ে যায়। তো এটাও একটা কিন্তু রিজন। আরেকটা রিজন আমি আপনাকে বলি, আমাদের দপ্তর বিশেষ করে আমাদের রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করেছি রাজ্যে। এবং উন্নত গোধন প্রকল্পে আমাদের 2021-22, 22-23 এবং 23-24 এই 3 বছর আমাদের টার্গেট হয়েছে 1.5 লক্ষ যাতে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে পারি থ্রু সেক্স-কোটেড সিমেন্ট অর কনভেনশনাল সিমেন্ট। এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজ চলেছে এবং এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 58,000 মিল্ক কাউ কিন্তু বর্ন হয়েছে। তো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু গরুর সংখ্যা বাড়ানোর জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রাম যেটা আমরা বলছি থ্রু সেক্স-কোটেড সিমেন্ট বা কনভেনশনাল সিমেন্ট, এটা কিন্তু আপনাদের সময় ছিল, এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এটা আমরা করেছি। তার মূল কারণ এক তো আমাদের ভারসাম্য বজায় রাখা, দুই হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি করা। তো এটাও কিন্তু আমাদের স্কিম রয়েছে। রিসেন্টলি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 8টা জেলাতে আমরা বড় 8টা ডেইরি ডেভেলপমেন্ট সেক্টর আমরা খুলতে চাই। তার জন্য আমরা বাইরে থেকে সমস্ত টেকনোলজি আনছি এবং হেইফার রিয়ারিং স্কিমে 150টা হেইফার আমরা কিন্তু বহিরাজ্য থেকে আনছি, হরিয়ানা থেকে অলরেডি ট্রান্সপোর্টেশন চলছে, রাস্তায় আসছে। এই হেইফারের মাধ্যমে আমরা 150 জন বেনিফিশিয়ারি সিলেকশন করেছি যাদের ধরুন পার ডে 20 লিটার 25 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, এরকমের উন্নত গাভী আমরা নিয়ে আসছি। তো আমাদের দপ্তরের পক্ষ থেকে সর্বদল প্রচেষ্টা আছে। তো আমি বলবো ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু পরবর্তী সময় যেটা আপনি রাজনীতি করার চেষ্টা করেছেন এটা না করলেও ভালো, কারণ আমাদের মধ্যে সেই মানসিকতা আছে, আমরা গরুকে মা বলেই সম্মান করি, আমরা গরুকে খাদ্য বলে ইয়ে করি না, কনসিডার করি না। আমাদের দেশে গরুকে গো মাতা হিসেবে আমরা সম্মান করি এবং তার জন্য কাজ করছি। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল যে এখন কিন্তু গরু দিয়ে, আপনিও ছোট ছিলেন, আপনার গ্রামে দেখেছেন কৃষক যারা ছিল গরুর হাল দিয়ে তারা চাষ করে। এখন কয়টা আপনার গ্রামে কয়জনকে দেখছেন যে গরু কিনে হাল চাষ করে? এখন টেকনোলজির যুগ, সবাই টেকনোলজি ইউজ করতে চায়। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কিন্তু হিউজ মেশিনারি দিচ্ছে, আপনার কি বলে পাওয়ার টিলার, ইভেন এই যে ধান মারাই করে তারও মেশিন চলে এসেছে আলাদা করে। তো স্বাভাবিক কারণে এগুলি সংখ্যাটা কমে যাচ্ছে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Sir, this is star question number 11. Honorable Speaker, sir. This is question number 11. বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে মন্ডল কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করছে কিনা? উত্তর, মন্ডল কমিশনের সুপারিশগুলির মধ্যে বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে যা রূপায়ণ করেছে, নাম্বার 1, ওবিসি জনগোষ্ঠীর
আর্থিক, সামাজিক ও শিক্ষার সার্বিক উন্নয়নের প্রশ্নে ইতিমধ্যে রাজ্যে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়েছে। বর্তমানে ওবিসি কর্পোরেশনের অধীনে যে সমস্ত প্রকল্পগুলি রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে কৃষিক্ষেত্রে ঋণ, পরিবহন ক্ষেত্রে ঋণ, মহিলা সমৃদ্ধি যোজনা, মাইক্রো ফিন্যান্স, শিল্প সম্পদ, ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রভৃতি। 2 নম্বর, রাজ্য সরকার ওবিসি জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক উন্নয়নে পূর্বতন সংযুক্ত তফসিলি জাতি কল্যাণ ও অন্যান্য পদ শ্রেণী কল্যাণ দপ্তরকে পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ ওবিসি কল্যাণ দপ্তর গঠন করেছে, যাতে করে এই দপ্তর রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ওবিসি জনগোষ্ঠীর সার্বিক জীবনযাত্রা উন্নয়নের প্রশ্নে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। 3, রাজ্যের ওবিসি জনগোষ্ঠীর প্রত্যেকটি জনগণ যাতে প্রকৃত শিক্ষায় আলোকিত হয় সেই ব্যাপারে দপ্তর যথেষ্ট সচেষ্ট এবং সেই লক্ষ্যে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে। ইতিমধ্যে রাজ্য সরকার সর্বমোট 600 শয্যা বিশিষ্ট 5টি ওবিসি ছাত্রাবাস নির্মাণের প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে প্রেরণ করেছে। দপ্তরের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলার হাপানিয়া স্থিত ওমেন্স পলিটেকনিক কলেজ পরিসরে 200 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল তৈরির প্রস্তাবটি কেন্দ্র সরকারের কর্তৃক অতি শীঘ্রই বিবেচিত হতে যাচ্ছে। কেন্দ্র সহযোগিতার প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক 2 নম্বর Sir, the Mondal Commission was established. কি বলেছেন না মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কেন্দ্র সহযোগিতার প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক, মাধ্যমিকোত্তর বৃত্তির প্রবৃত্তির সঠিক রূপায়ণে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট, যাতে করে এই সুফল এই জনগোষ্ঠীর প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে। 2022-23 বছরে সর্বমোট 23,152 ছাত্রছাত্রী উক্ত প্রাক মাধ্যমিক বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 বছরে এই প্রাক মাধ্যমিক বৃত্তি পাওয়ার সাপেক্ষে আবেদনকারীর সংখ্যা 24,003। অনুরূপভাবে 2022-23 বছরে সর্বমোট 20,008 এবং 2023-24 বছরে সর্বমোট 20,593 ওবিসি অংশের ছাত্রছাত্রী উক্ত মাধ্যমিকোত্তর বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 বছরে এই মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার সাপেক্ষে এখনো পর্যন্ত আবেদনকারীর সংখ্যা 22,255। অন্যদিকে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিগত 2022 অর্থ বছরে বলাই জেলায় আমবাসা মহকুমার অন্তর্গত 14টি বিদ্যালয়ের মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখে মোট 28টি স্যানিটারি ন্যাপকিন তৈরি করার যন্ত্র প্রদান করে, যাতে করে এই সমস্ত বিদ্যালয় পাঠরত
ছাত্রীরা দারুণভাবে উপকৃত হয় এবং উপকৃত হয়েছে। অনুরূপভাবে ওবিসি কর্পোরেশন কর্তৃক রানীবাজার মিউনিসিপাল এলাকায় সর্বসাধারণের সুবিধার জন্য 2022 বছরে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে করে এই এলাকার ব্যবসায়ী সহ সকল অংশের জনগণ দারুণভাবে উপকৃত হয়েছে। এর পাশাপাশি সিপাহীজলা জেলার নরছড় এলাকায় মোট 100 জন রাবার শাসীকে ওবিসি কর্পোরেশন কর্তৃক আধুনিক প্রশিক্ষণ সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এতে করে এই এলাকার উক্ত রাবার শাসীরা দারুণভাবে উপকৃত হয়েছে। এছাড়াও রাজ্যের ওবিসি কর্পোরেশন ডেভেলপমেন্ট 2024-25 অর্থ বছরে তার নিজস্ব আয়ের উৎস থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিয়া সামগ্রী বিতরণ করে, যাতে পড়াশোনার পাশাপাশি তাদের ক্রিয়া ক্ষেত্রেও প্রকৃত মান উন্নয়ন ঘটে। ধন্যবাদ। Supplementation. Sir, 1979 যখন মহারাজ দেশাইজি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি মন্ত্রিসভায় ছিলেন, জনতা গভর্নমেন্ট, একটা মন্ডল কমিশন করা হয়েছিল উইথ এ ভিউ টু সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য, হেডেড বাই বিটি মন্ডল, মেম্বার অফ পার্লামেন্ট। 5 জন সদস্য ছিলেন, 4 জন ছিলেন ওবিসি, 1 জন ছিলেন শিডিউল কাস্ট। এর উদ্দেশ্য ছিল যে সোশ্যালি এন্ড এডুকেশনালি ডেভেলপমেন্ট কতগুলি সাজেশন দেওয়া হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে their suggestion was prescribe 11 ingredients to assess the backward communities and how to develop their educational and social status. এই সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় এবং বলেছেন এই করেছেন, এই প্রস্তাব 5 বছর পরে তো হয় না স্যার। আমার বক্তব্য হলো এই ওবিসিদের ডেভেলপমেন্টের জন্য এখানে বলে দিয়েছেন স্পেসিফিক্যালি যে হায়ার এডুকেশনে 27% দেওয়া হবে এবং এনআইটি, আইআইএমএস এবং 93rd অ্যামেন্ডমেন্টে কতগুলি প্রভিশন করেছে। এই অনুপাতে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে? এখন বলছেন কেন্দ্রের কাছে আপনারা প্রপোজাল দিয়েছেন, প্রপোজাল কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওভার ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন, যেটা বলছে ইট ইজ পেপার বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি বিস্তারিত ভাবে আলোচনা করেছি, তো পাশাপাশি আমি এটুকুই বলবো, উনি হয়তো লক্ষ্য করেননি যে লোন, বিভিন্ন বিষয়ে আমরা লোন দিচ্ছি যাতে করে সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে আমাদের ওবিসি জনগোষ্ঠী। তার পাশাপাশি আমরা যে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে যাতে করে আমাদের মেধাবী যারা গরিব অংশের যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে, যাতে ভালো মানের চাকরি পেতে পারে, সেই স্কিম আমাদের সরকার চালু প্রসেসের মধ্যে চলছে, অলরেডি সেটা ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে, সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার কাজ করছে। কেননা বিগত দিনে যে সরকারগুলো ছিল যে ওবিসি সম্প্রদায়ের একটি গুরুত্ব দেওয়া হয়নি। তো আজকে আমরা যদি লক্ষ্য করি যে বিগত দিনে যেমন আমরা জানি যে মুসলিম কমিউনিটি যারা আছে তারা পদযাত্রা করেন। যখন আমি ডিপার্টমেন্টের 1 বছর 2023 যখন আমি ওবিসি দপ্তর আমি পেয়েছি, সেই তখন আমি ভাবলাম অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আমাদের ওবিসি সম্প্রদায়কে সুযোগ করে দেওয়া দরকার। তার জন্য আমি প্রপোজাল দিয়েছি যাতে করে ধর্মীয় যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে আমাদের ওবিসি সম্প্রদায়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যাতে যেতে পারে, তার জন্য সেই স্কিমের আমি
চালু করার ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা। আশা করি আগামী বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য প্রশ্ন শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সব তারকা চিহ্ন দিয়ে প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মানে স্পিকার স্যার, আমার একটা জরুরি বিষয় আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাইছি স্যার। আপনি জানেন স্যার, বড় ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে। আর এই সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসই যে পরীক্ষা হয়ে গেছে সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা। কিছু পরীক্ষায় কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না। সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক বড় ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করো। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, বড় ভাষা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে বড় ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসই যারা পরীক্ষা দিচ্ছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, খবর ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় সমাজরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট লেখা কমিটি। স্পেসিফিক প্রশ্নটা করো স্যার, এটাই আমি একটু বলতে চাইছি স্যার। একটা আন্দোলন চলছে স্যার, এই বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গ্রহণ করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি হিস্ট্রি তো বলছিলেন, আমরা শুনেছি, আপনি প্লিজ একটু স্পেসিফাই করবেন। এটা স্যার আমি একটু, আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করছি। স্যার, ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সালে পাস করেছে পিটিএডিসিতে স্যার। চালু হয়েছিল, বই প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে 57 বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সনে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল বড় ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সনে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানে ইংলিশ মিডিয়াম অ্যালফাবেট রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদা দিয়ে জোরপূর্বক বাংলা হরফে বড় ভাষাকে লেখার প্রণালী চাপিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এতে বড় ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তা
তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন অপর ভাষার বিকাশ হোক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন, আজকে তিনি ছিলেন। আমি যখন এই প্রশ্ন করার সময় তিনি এখান থেকে চলে গেলেন, এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। তাদের সরকার ভাষা কমিশন সুপারিশ থাকা সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে বড় ভাষা লেখার পর নারী চালু করলো না। এর কোন স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়া কান্না করছেন। এই সমস্ত দ্বিচারিতা জনগণরা ভালোভাবে বুঝতে পেরেছেন বলেই সিপিএম দল এখন গরিব হয়ে গেছে গ্রাম পাড়ায়। শুধু তাই নয়, আপনার মাননীয় স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বললাম না, আমি এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামে গঞ্জে কি হয়েছে? তরিকা স্যার, হলিকা মানে গ্রাম থেকে তাদের সংগঠন শেষ। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোন সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আর যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে অপর ভাষা লেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়া কান্না, কারো মেকি দরদি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল উপজাতিদের ভাষা বিকাশ প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন নাই বলেই আজ গ্রাম পাহাড়ের উপজাতি অধিষ্ঠিত এলাকায় কংগ্রেস দলের এই শোচনীয় পরিণতি। লোক দেখানো দরদ দেখিয়ে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমতো অবস্থায় আমার বিশ্বাস বড় ভাষা রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়টি সন্তোষজনক ভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারের স্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের সরকারের অবস্থান কি হবে। Before Honorable Chief Minister replies to this question, আমি আমার অভিজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কি হয়েছে বিষয় নিয়ে হাউসে কয়েকটি কথা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত বিধানসভা অধিবেশন চলাকালীন মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কলই সহ আমি ওনার চেম্বারে যাই এবং রোমান স্ক্রিপ্টটা কিভাবে ব্যবহার করা যাবে বা সরকারি যে পদক্ষেপ আমরা নিচ্ছি এটিকে কিভাবে ছাত্রদের মাঝে নিয়ে দেওয়া যায়, এটা সলিউশন অনারেবল সিএম এর গ্রুপে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তাদের সামনে একটা আলোচনা। সেখানে বলা ছিল যে প্রতিটি স্কুলে যেখানে কর্মকর্তাদের পরীক্ষা হবে সেখানে ইনভিজিলেটররা থাকবেন এবং ওনারা ছাত্রদের বুঝিয়ে বলবেন প্রশ্নটা কি, এবং বাংলা রোমান উভয় স্ক্রিপ্টে যে যেভাবে লিখছে লিখবে। বাট দি প্রবলেম ইজ এইবার একটা নতুন প্রবলেম চলে আসছে পরীক্ষা হওয়ার পর। আমি অনেকের কাছে এটা শেয়ার করেছি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন গুলো বড় আকারে এবং সম্প্রসারণ করতে হবে, ভাব সম্প্রসারণ করা, কম্প্রিহেন্সিভ টাইপ অফ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু ইনভিজিলেটরদের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। দিস ইজ ওয়ান প্রবলেম। এখন যে আন্দোলনটা চলছে বাইরে, হাউসের বাইরে, আই হ্যাভ টেকেন স্টপ মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাইছি যে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, কমলপুর, আমবাসা ইত্যাদি এলাকায় আজকে সারা ত্রিপুরায় ব্যাপকভাবে ছাত্রদের আন্দোলন চলছে, and we don't want this আন্দোলন to happen
তবে ছাত্রদের প্রশ্ন হচ্ছে, আমি ছাত্রদের সাথে কথা বললাম হাউজের বাইরে, তারা বলছে যে রোমান স্ক্রিপ্টটাকে নিয়ে মিজোরামে প্রবলেম হচ্ছে না, নাগাল্যান্ডে প্রবলেম হচ্ছে না, মেঘালয়ে প্রবলেম হচ্ছে না, ইভেন ত্রিপুরা রাজ্যেও পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহারটা হচ্ছে। তাহলে ককবরকে কেন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না? আমাকে প্রশ্ন করতে ছাত্র। আমি হাউসে এইটুকুই বলবো যে এই যে স্ক্রিপ্টের ব্যাপার, আমি শুনেছি হাউসের বাইরে পলিটিক্যাল বক্তব্যগুলো, আইডিওলজি আমাদের ডিফারেন্ট হতে পারে, কিন্তু স্ক্রিপ্টের বিষয়টা কোথায়, কি ব্যাপার। এই শেডিউলে যখন যাবে কোন একটা ল্যাঙ্গুয়েজ, তখন সেখানে ভারত সরকার একটা নির্দেশ আছে যে ফরেন ল্যাঙ্গুয়েজে ফরেন স্ক্রিপ্ট ব্যবহার করা চলবে। Since Cockburrock is still not part of the 8th schedule of the Constitution, এখানে স্ক্রিপ্টের বিষয় কি করে আসছে? টুডে আই এম অলসো কোয়েশ্চেনিং মাইসেলফ। আমি নিজেকে প্রশ্ন করছি, যেহেতু এটা স্টেটের মধ্যেই সীমিত, probably this script issue at this stage for Cockburrock is the subject of this. আমি মনে করি এটা স্টেটের সাবজেক্ট। আর আরো একটা বিষয়ে, আমি যখন ওই চেয়ারে বসতাম লিডার অফ অপোজিশন, তখন কিন্তু এই বিষয় নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বেশ আলোচনা হলো। আলোচনার পরে তদানীন্তন যিনি ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা NC শর্মা, উনি কিন্তু সেই বিষয়টাকে CBSE চেয়ারম্যান কে চিঠি লিখেছেন এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা এখানে পরিলক্ষিত হয়। যদি আমি বলি, রিগার্ডিং ইউজ অফ বেঙ্গলি and Roman script for Cockburrock language in CBSE examination, এবং এই লেটার 12 তারিখ জানুয়ারি 2024 পাঠানো হয় CBSE কাছে, এবং thereafter I did not know that whether there is problem in CBSE exam or not. যেহেতু রাজ্য সরকার, what I understand, even মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার, we are definitely, I am sure that সরকার এটা চাইবে না যে কেউ বঞ্চিত হোক, কেউ যেটা বুঝতেই পারছে না সেটি কি করে আনসার করে। কোয়েশ্চেন যদি না বুঝে আনসারটা কি করে হবে। আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ইতিবাচক ভূমিকা নিয়ে আমি আশা রাখছি। যদিও এখানে আলোচনায় অংশগ্রহণ করার কথা না, কিন্তু ভাবলাম যেহেতু বিষয়টা আমি জানি এবং এখানে দাঁড়িয়েও আমি তখন বলেছি, তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, পারবেন, এটা ডেইলি আন্দোলন হবে। আমাদের একজন বিধায়ক কুমারঘাটে যাবেন, আমাকে জিজ্ঞেস করছেন যে খোয়াই দিয়ে যাওয়া যাবে কিনা। Why to take this blame? I think it is time for the government, যদি আমাদের মধ্যে এই পাওয়ারটা থাকে, why don't we solve sitting in the house? এইটুকুই আমার আবেদন থাকে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বিষয়টা নিয়ে এসেছেন, স্ক্রিপ্টের বিষয়, রোমান হরফে কেন লেখা যাবে মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তখন অপোজিশন লিডার উনিশ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন, আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাখি। আমি তখন বললাম এই কথাগুলো কিন্তু হয়েছে, যাই হোক এই কথাবার্তা হয়েছে, কোনো ডিসিশনে আসা যায়। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল, হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যায়, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয়
ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লি, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এক্স শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এইগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোন স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই, যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, হয় রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চারটা যারা আছে ভাষাভাষী যারা আছেন ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছে। তো এইভাবে চলছে কথাবার্তা, আমি এগেইনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এর মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও কম ভাষাটা এখন ওই এফসিপিএলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়গার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময় এগুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে, যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির একটা, সেখানে দেখা গেছে যে ভাষাভাষী যারা আজকে পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট, অন্য কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসে বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের দিক নিয়ে আমরা কোন অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনে হোক, আরো কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোন রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা No, please, Anna. No. মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 2টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো মাননীয় সামনে দেওয়া হলো। প্লিজ নো। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাসের প্রয়াণে স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাস গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে বার্ধক্যজনিত অসুস্থ হয়। 86 বছর বয়সে নিজ বাড়ি পটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু হলে তিনি 4 কন্যা 2 পুত্র সহ অন্যান্য অসংখ্য গুণমুক্ত আত্মীয় পরিজন রেখে গেছেন। প্রয়াত সুবল চন্দ্র বিশ্বাস মহোদয় 1939 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। গোপীনাথপুর হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করার পর পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন। ছাত্র জীবন শেষ করে তিনি পটিকায় দ্বাদশ স্কুলের শিক্ষকতার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। 1972 সালে তিনি তৎকালীন বিলাসপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেস দল হয়ে বিধায়ক নির্বাচিত হন। ত্রিপুরা বিধানসভার সুবল চন্দ্র বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী এবং সুমানদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী প্রয়াণে স্মৃতিচারণ। আমি মনে করি দুজন প্রয়াণ ব্যক্তির সম্পর্কে স্মৃতিচারণ চলছে,
এই হাউসে ওই প্রয়াত দুজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং সম্মান সহকারে শ্রবণ করা উচিত। ত্রিপুরা বিধানসভার গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিচিত সমাধিপতি পলাই গোস্বামী গত 13 ফেব্রুয়ারি 2025 তারিখে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে 70 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি এক কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গ্রহণগ্রাহীকে রেখে গেছেন। 1955 সালের 10 জানুয়ারি বামুটিয়া জন্মগ্রহণ করেন পলাই গোস্বামী। ছাত্র রাজনীতির হাতে খড়ি হয়েছিল পলাই গোস্বামী। বামুটিয়ার মাটি থেকে 1988 সাল থেকে শুরু হয়েছিল রাজনৈতিক পথ চলা। দীর্ঘ কয়েক দশক কংগ্রেস গণনায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ বেশ কয়েক বছর তিনি বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। সর্বশেষ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম নির্বাচিত হয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করেছিলেন জেলা সভাধিপতি। পাশাপাশি টিআরটিসি অর্থাৎ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন তিনি। এর আগে পূর্বাশ্বাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত পলাই গোস্বামী। নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ সেও সুনাম ছিল না। পলাই গোস্বামী সকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নীরবতা শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই বিষয়ে যারা প্রশ্ন এনেছিলেন ওনারা সন্তুষ্ট। না না দরকার নেই, না মাননীয় সদস্যগণ, আমি এখন অত্যন্ত গৌরবময় বিষয়ের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে 3টি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় Don't disturb please. No, don't disturb please. হাউসের কাজে এসব করবেন না, করতে পারেন না। প্রথমটি হচ্ছে আমি আরে আপনি এরকম রাগারাগি করবেন না। বয়স হচ্ছে রাগারাগি করবেন না। কন্ট্রোভার্সির উপরে বলুন। তার জন্য তো বলছি প্লিজ এত পেশেন্স দিয়ে বলুন। আমি বলবো স্পিকার স্যার আপনার মাধ্যমে একটা কনভারসেশন আজকে না করলে কালকে আমার জন্য অনুরোধ রাখবো। সেটা হচ্ছে আমাদের অনেক শ্রদ্ধা লোক মহাকুম্ভে প্রাণ হারিয়েছেন, সংখ্যাটা আমরা জানি। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা একটা কনভারসেশন আনতে পারি কিনা, তার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম আপনার কাছে। ওকে, তাদেরকে এটা মুভ করবো। আমি কোনো
প্রশ্নটা মুভ করবো, প্রস্তাবটা তো উত্থাপন করেছেন হাউস, এরা চিন্তা ভাবনা করে সোমবার দিন জানানো যাবে আপনাকে, থ্যাংক ইউ। whether it will accept or not. প্রথমটি হচ্ছে আমি যে অভিনন্দন সাথে কথাটি বাদ করছি, প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভব সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি হচ্ছে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল, এবং তৃতীয়টি হচ্ছে অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অভিনন্দন সূচক কপিগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়। অভিনন্দন সূচক প্রস্তাব মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমর এবং তাদের সহকর্মীদের প্রতি অভিনন্দন। আমি সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা ভারতের বংশোদ্ভব সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমর সহ অপর দুজন মহাকাশচারী গত বুধবার ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সফলভাবে স্পেসএক্স ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদ অবতরণ করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি সমগ্র বিশ্ববাসী ভারতের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। দীর্ঘ 286 দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে সেখান থেকে পৃথিবীবাসীর সমস্ত উৎকণ্ঠা ও উদ্বেগ কাটিয়ে ভারতের বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানীরা অবশেষে অত্যন্ত নিখুঁতভাবে ভূপৃষ্ঠে অবতরণ করায় ত্রিপুরা বিধানসভা দলের আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমরের মহাকাশ অভিযানের এই সফল সমাপ্তির জন্য তাদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং অদম্য মানসিক শক্তি সত্যি অনুপ্রেরণাদায়ক। তারা মহাকাশে থাকাকালীন বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত গবেষণার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। এই সাফল্যের পিছনে নাসার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নিরলস প্রচেষ্টা এবং আধুনিক মহাকাশ প্রযুক্তির অবদান অনস্বীকার্য। তাদের কর্মপ্রচেষ্টা ও অধ্যবসায়ের জন্য এই বিধানসভা নাসার বিজ্ঞানী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমর সহ অপর দুই মহাকাশচারী সুস্থ সুস্বাস্থ্য দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শুভকামনা জানাচ্ছে। তাদের সাফল্য আমাদের সকলকে, বিশেষত নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চার প্রতি আরো আগ্রহী করে তুলবে বলে এই সভা প্রত্যাশা করছে। ত্রিপুরা বিধানসভা পুনরায় মহাকাশ বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমর সহ তাদের সমবেত দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সবাই গৃহীত প্রস্তাবটি শীঘ্রই নাসার মুখ্য কার্যালয়ে প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। মাননীয় সদস্যগণ, সদ্য অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে ভারতীয় জাতীয় ক্রিকেট দল অসামান্য সাফল্য এবং এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ব্যাটে বলে মনোমুগ্ধকর দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করার প্রেক্ষিতে আমি সবাইকে অভিনন্দন সূচক পাঠ করছি। আপনারা সকলে অবগত হয়েছেন যে গত 9 মার্চ 2025 তারিখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনাল ম্যাচে ভারতের ক্রিকেট দল নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো গৌরবময় শিরোপা অর্জন করেছে। অধিনায়ক রোহিত শর্মার যোগ্য নেতৃত্বে এবং দলের সকল তরুণ খেলোয়াড় অসাধারণ দক্ষতার পরিপ্রেক্ষিতে ভারতের টুর্নামেন্ট একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা সমগ্র ভারতবাসীর জন্য গর্বের বিষয়। চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের 49তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বাউন্ডারিটি কেবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে তার ক্ষেত্রে নয়, বরং এই বাউন্ডারি তাৎক্ষণিক কোটি কোটি ভারতীয়দের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। 252 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার 76 রানের অসাধারণ ইনিংস ছাড়াও ব্যাটিং এর শ্রেয়স আয়ার, শুভমন গিল ও লোকেশ রাহুলের গুরুত্বপূর্ণ অবদান এবং বোলিং বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী সহ বিশেষ করে স্পিন বোলারদের দুরন্ত দক্ষতা ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ের ভিতকারও মজবুত করেছে। এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে 3 বারের বিশ্বজয়ের খ্যাত অর্জন করার রেকর্ড একমাত্র ভারতের কাছে রয়েছে। 2024 সালের টি20 বিশ্বকাপ জয়ের পর এইবার চ্যাম্পিয়ন ট্রফির জয়ের মাধ্যমে ভারতীয় জাতীয় ক্রিকেট দল আবারও বিশ্ব ক্রিকেটের হাতে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। ত্রিপুরা বিধানসভা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং বিসিসিআই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে।
আমি মনে করি অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং এর সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভায় গৃহীত প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্র গ্রহণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। অভিনন্দন সূচক প্রস্তাব ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট দল অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে 2025 সালের টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করেছে। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পশেস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আমাদের কৃতি মহিলা ক্রিকেটাররা ব্যাটে বলে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলকে 9 উইকেটে পরাজিত করে বিশ্বজয়ী গৌরব অর্জন করেছে। এই ঐতিহাসিক জয়ের ফলে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতবর্ষের নাম আরো উজ্জ্বল হয়েছে। প্রতিটি ম্যাচে ভারতীয় দল তাদের অনন্য দক্ষতা প্রদর্শন করেছে। বিশেষ করে অলরাউন্ডার গঙ্গাধী তৃষা ব্যাট ও বলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছে, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। এই জয় শুধুমাত্র মহিলা ক্রিকেটে নয়, গোটা ক্রীড়াঙ্গনে মহিলা খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। বিশ্বকাপ জয়ী আমাদের মেয়েদের লক্ষ্য ছিল দলগতভাবে তাদের সর্বোচ্চ ক্ষমতা দক্ষতা প্রদর্শন করা, যা তারা সাফল্য বাস্তবায়িত করেছে। ম্যাচ চলাকালীন ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা দলের প্রতিটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস, চমকপ্রদ পারফরমেন্স এবং দলগত সংগতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য এক অনুকরণের দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। টি-20 বিশ্বকাপ জয়ের পর দেশ বিদেশ থেকে প্রাপ্ত উচ্ছ্বাস ও প্রশংসা প্রমাণ করে যে আমাদের মেয়েরা এই গৌরবময় বিজয়ের মাধ্যমে গোটা দেশের হৃদয় জয় করেছে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য ত্রিপুরা বিধানসভা অনূর্ধ্ব 19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলে একমত। এই সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভা গৃহীত এই প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্র গ্রহণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। আমার তো সে সুযোগ নেই, আপনাদের টাইম উপভোগ করলাম আর কি টেবিল চাপড়ানোটা। বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট উত্থাপনা গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট পেশ, বিবেচনা গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশন 21 মার্চ শুক্রবার 2025 তারিখ, 1 এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 21 মার্চ শুক্রবার 2025 তারিখ থেকে 1 এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করছি। এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা সকল একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। According to rules of procedure and conduct of business, ত্রিপুরা এই আইন অনুযায়ী আমার বক্তব্য রাখার অধিকার আছে। যেহেতু যদিও এটা এই আপনি যে শিডিউলটা আপনি টেস্ট করেছেন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, উনি প্রস্তাব করেছেন। যাই হোক স্যার, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনার ব্যাপার। এই বছর দিস ইজ দ্য লাস্ট সেশন, এই সেশন 13 লাস্ট বাজেট শেষ হলো তো মার্চ হয়ে যাবে। 4-5 এটা লাস্ট, 3-4 অনলি
43 ডেজ, এইবার এই 7 দিন সময় তো 30 ডেজ। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে 189 দিন, 180 দিন, 170 দিন। রতন বাবু এখানে অনেক চিৎকার করেছে, এখন উনি বিরাট তপস্য হয়ে গেছে। আমি যেটা বলছি স্যার, এই বছর তো আর কিছু করার নেই, কিন্তু আমার অনুরোধ, গণতন্ত্রকে এভাবে টুটি চেপে মারবেন না। আমরা বিরোধীরা আজকে ওই আপনার ব্রিটিশ রুলেতে খারাপ অবস্থা, আপনি যেভাবে ধমকাচ্ছেন একজনকে, সেখানে স্যার কংগ্রেসকে রেফার করেছে, আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চালাবেন না। আমি আপনাকে যেটা বলছি, সেখানে কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, আমি জানিয়েছি, আপনি বলতে দিননি। এটা নিয়ে আপনি সমর্থন করেন কি করেন না? আপনি যেটা বলছেন মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিএনপির কমিটি কর্তৃক প্রস্তাবিত সভা নির্বাচনের সহিত এই সময় একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক আনিত এই প্রস্তাবটি গৃহীত হইল। পার্লামেন্টারি জব হয়ে যাচ্ছে কিন্তু সিনিয়র মেম্বার। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য তাকে অনুরোধ করেছি। মিস্টার স্পিকার স্যার, আমার যে রেফারেন্সটা ছিল চলছে গতকাল মানে 20শে মার্চ 2025 আমাদের আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত ফার্স্ট পেজে চলছে শহর সৌন্দর্যায়ন, বর্ধিত পুর এলাকা থাকবে চিরবঞ্চিত। হয়নি চিরবঞ্চিত, পুরোনো পড়েন সংবাদ সম্মেলনে। ঠিক আছে, এ ব্যাপারে একটু আপনাকে মাননীয় মন্ত্রী উত্তর দেবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বলেছেন তো, আমি আরবান ডেভেলপমেন্ট দপ্তরের ভারতবর্ষের মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়ে বিবৃতি কথা আহ্বান করছি। উনি একটা প্রতি হেডলাইন কি করতো বলবে তো, রেফারেন্স পেয়ে রেখেছেন তো, রেফারেন্স কি বলছে বলবেন না করে তখন বলছে এক সেকেন্ড, আপনাকে ধন্যবাদ, আপনি অ্যালাউ করেছেন, কিন্তু আপনি এবং রতন বাবু মিলে করেন লে করে দেন। আমাদের এখানে তো 2-1 আপনার পূর্ব পরিচিত আপনার ওই বিচার থাকে, লে করে দেন। আমি বলবো লে না হয়, ডিসকাশন যাতে হয়, এই জন্য বলছি স্যার। আলমান যাতে লে হয়, লে না হয়। আমি যতটুকু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যতটুকু বুঝলাম, বিবৃতি দিয়ে দেবেন এখন? গোপাল রায় বাবু বলছেন এখনই বিবৃতি দিয়ে দেবেন, সময় চাইবে। প্রশ্নটা আমি একটু যতটুকু বুঝলাম আমি তার উত্তর দিই যে উনি হেডলাইনটা বলেছেন, হেডলাইনে এটি বলতে চাইছেন যে আমাদের যে বর্ধিত হয়েছে এলাকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে 51 ওয়ার্ড হয়েছে, তো সেই টোটাল সব 51 ওয়ার্ডে মানে সেইভাবে উন্নয়ন হয় আমি যতটুকু বুঝলাম। তা সেটার বিষয়ে আরো বিস্তারিত আপনি তথ্য সহকারে আমি পরবর্তী সময় আপনাকে আমি জানাবো। এটা আমি 28 তারিখ আপনাকে 28 মার্চ। ওকে, নেক্সট দ্বিতীয় রেফারেন্স করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেবরা মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সংরক্ষণের অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশের বিষয়বস্তু উল্লেখ করবেন। নোটিশের বিষয়বস্তু বলুন। মাননীয় স্পিকার স্যার, গত 14 মার্চ 2025 তারিখে চন্দন পত্রিকা প্রকাশিত সংবাদ অনুপ্রবেশ রোধে করা অভিবাসন আইন মোদী সরকারের, এই সংবাদ আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন
তবে সময় দিতে পারেন, পরে তিনি বিবৃতি দিতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 1 এপ্রিল আমি তৃতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি ওনার রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশটি বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সটি হলো ডম্বুর জলাশয়ের সংগৃহীত জলকে পরিশোধিত করে জনগণের পানীয় জল হিসাবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে আমি পাবলিক ওয়ার্কস অর্থাৎ ডিডব্লিউ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি বলার জন্য অনুরোধ করছি। যদি তিনি বিবৃতি প্রস্তুত না থাকেন তাহলে সময় দিতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স পিরিয়ডের উত্তর আমি আগামী 27 মার্চ বিধানসভায় দেব। কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ নোটিশ। এই দৃষ্টি আকর্ষণ নোটিশ এখন আমি মাননীয় সদস্য নিকটে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুসারে উত্থাপনের মধ্যে দিয়েছে। প্রথম নোটিশটি যুগ্ম হয়ে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী রাহুল দাস মহোদয়েরা। নোটিশটি বিষয়বস্তু হল ত্রিপুরা মেডিকেল কলেজ পাশ করিয়ে দেওয়ার নাম করে সম্প্রতি গ্রন্থাগারের ঘটনা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভা উত্থাপন করে দিয়েছে। এখন আমি হায়ার এডুকেশন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপরে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, সেদিন তিনি বিশেষ বিবৃতি দিতে পারবেন। এটা হচ্ছে এডুকেশন, হায়ার এডুকেশন। অধ্যক্ষ মহোদয়, আমি 1 এপ্রিল দ্বিতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ মল্ল মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট দূরীকরণের দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন পাবলিক ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর দ্বিতীয় বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 1 এপ্রিল আমি তৃতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর নামপথা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সহ উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পাবলিক ওয়ার্কস ওয়াটার রিসোর্স দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এর উত্তর আমি 27 মার্চ। Now the research report house is laying a copy of each of the report within bracket report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India and Social, Economic and Revenue sectors for the year ended 31st March 2023. Number 2, the finance accounts of the government of Tripura, volume number 1 and 2 for the year 2023-24. Number 3, the appropriation accounts of the government of Tripura for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy each of the above mentioned report finance accounts and appropriation accounts on the table of the House. Speaker Mehta, report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India on social, economics and revenue sector for the year ended 31st March 2023 of the Government of Tripura on the table of this House. Honorable members are requested to kindly to collect the copies of the report. Number 1, 2, 3. A copy of the finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the
period 31st March 2026 as required under Rule 202 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now, I am putting a motion to vote. The motion before the House is that the House to proceed to elect 11 members in each of the committees, namely Committee on Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertaking, Committee on Welfare of Scheduled Castes, Obese and Minorities, and number 5, Committee on Welfare of the Scheduled Tribes, according to the principle of proportional representation by means of single transferable vote for the financial year 2025-26 as required under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as of them opinion will please. As many as so have contrary to opinion is no's. I think ayes have it, ayes have it, ayes have it. The motion is passed. Now, I announce the program for the conducting of election of 5 elected committees. Date and time for the submission of nomination papers 23/3/25 up to 2 p.m. Sunday. Date of time and scrutiny of nomination papers 23/03/25 up to 4 p.m. Sunday. Date and times for withdrawal of the nomination papers 24/03/25 up to 4 p.m. Monday. Date of election, if any, date and time for election will be fixed later on if needed. মাননীয় সদস্যদের সভাপতি জানাচ্ছি যে 2025-26 অর্থ বছরের জন্য নিম্নলিখিত কমিটিগুলি গঠন করা হবে। কমিটিগুলো হল 1. বিজনেস অ্যাডভাইসরি কমিটি, 2. কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, 3. কমিটি অন গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, 4. রুলস কমিটি, 5. হাউস কমিটি, 6. লাইব্রেরি কমিটি, 7. কমিটি অন প্রিভিলেজেস, 8. কমিটি অন পিটিশনস, 9. কমিটি on absence of members from the sitting of the House এবং 10. এথিক্স কমিটি। উক্ত কমিটিগুলি প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্য মনোনীত হবেন। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়কে অনুরোধ করছি আগামী 23 মার্চ রবিবার 2025 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল মাননীয় সদস্যের নাম কমিটিগুলো রাখতে ইচ্ছুক তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, সরকারি বিল উত্থাপন, দি সোসাইটিজ রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025, ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2025 উত্থাপন। আমি এখন সমবায় ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker Sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Society Registration Tripura Amendment Bill 2025, the Tripura Bill number 3 of 2025 during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন সমবায়িত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল দি সোসাইটি রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতি পাবেন এই বিলটি উত্থাপিত হলো। বিলটির উত্থাপিত প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ দেওয়ার জন্য মাননীয় সদস্যকে অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সরকারি বিল উত্থাপন, দি ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ 5th অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট বিল 2025, দি ত্রিপুরা বিল নাম্বার 4 অফ 2025 উত্থাপন। আমি এখন সমবায় ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker Sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Cooperative Society 15th Amendment Bill 2025, the Tripura Bill number 4 of 2025 during the ensuing session of the Tripura Legislative Assembly.
এখন সভাপতিদের দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 4 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, এই সভা সর্বসম্মতিক্রমে বিলটি উত্থাপিত হলো। উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সরকারি বিল উত্থাপন সভার পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা এক্সাইজ উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2025 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura Excise 5th Amendment Bill 2025 within bracket the Tripura Bill number 5 of 2025 on the table of this August month. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা এক্সাইজ উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2025 এই সময় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সুতরাং এই সভা সম্মতিক্রমে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। প্রাইভেট মেম্বার্স রেজুলেশন সভার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। আজকে কর্মসূচিতে 3টি প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আছে। প্রথম রেজুলেশনে আছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। আমি সবার অবগতি জানাচ্ছি মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন কর্তৃক উত্থাপিত রেজুলেশনের উপর মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার একটি সংশোধনী প্রস্তাবে নোটিশ দিয়েছেন। ওনার সংশোধনী প্রস্তাবটি হলো রাজ্যের গ্রাম পাহাড়ে এম জায়গা প্রকল্পে প্রত্যেকে জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক সমাজবিষয়ক কর্মসংস্থান সহ সময়মতো মজুরি প্রদান করার ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সংশোধনী প্রস্তাবটি উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয় অনুরোধ করছি ওনার আনিত রেজুলেশনটি উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি, হ্যাঁ এবার বলবো, তারপর বসে দেবে, তারপর বলবেন। একটা কথা বলছি, আমার 4টা বাজে 5:30 বাজে হাফ এন আওয়ার করে বলবেন এক একটা, ঠিক আছে? এক একটা ইয়ের উপরে প্রাইভেট হাফ এন আওয়ার 3জন হয়েছে, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 5:30 আমাদের আজকের জন্য 5:30, নেক্সট ডেতে কিন্তু আমরা 5টার মধ্যে শেষ করতে চেষ্টা করবো এবং করতে হবে। ওকে, প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার স্যার, আমার উত্থাপিত বিষয়টি হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। এখন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার সংসদের প্রস্তাবটি উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। জিতেন্দ্র বাবু আপনি বললে পরে কিন্তু দীপঙ্কর বাবু বলবেন। মাননীয় অধ্যক্ষ স্যার, জিতেন বাবু আপনি বললে পরে দীপঙ্কর বলবেন। সরি, এমন বলে দীপঙ্কর বাবু। আমার অ্যামেন্ডমেন্ট হলো রাজ্যের গ্রাম পাহাড়ে জায়গা প্রকল্পের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রমদিবসের কর্মসংস্থান সহ সময়মতো মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো, রেজুলেশন করতে বলতো সংশোধিত আকারে, ঠিক আছে বলেছি, সংশোধন আকারে বলেছি। এই যে মেম্বার রেজুলেশন এনেছে, রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 100 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের জন্য ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। কাকে? পরের দিকে রেজুলেশন দেখুন, কাকে? না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, বলুন এর বেলা হয় নতুন মেম্বার তো করেছি, আরে কাকে? বুঝতে পারছি, ঠিক আছে, আমি সংশোধন হয়ে
শিখবেন। তারপরে বলছে আরেকটা বলেছি না, বলছে না না এটা না, তারা বলছে 200 দিন কাজ এবং প্রতি সমাধি 340টা মজুরি। কোন প্রকল্প, কোন স্কিম, কোথায়? উনি দেখছেন কিভাবে আনছে, দেখুন কে কোথায়, নাই তো কোথাও। আমি ধরে নিব এত বুঝেন, এগুলি আসলে আপনার ইতিহাস হয়ে যাচ্ছে তো। দেখুন আপনি দেখুন, আপনার কাছে কারো হয়েছে, আমার কাছে নেই। না না ঠিক আছে, দীপঙ্কর বাবু যেটা ঠিক আছে, আমি তো এই জন্য অ্যালাউ করেছি। বলুন না, উনি বলুন, দীপঙ্কর বাবু বলুন। বললে আমাকে বলতে হবে, এটা নিয়ম উনি উনি বলবে রে ভাই করে, আমাকে বলেন কেন, ওনাকে বলেন। আরে আচ্ছা আরে স্কিলটা বলে ঠিক আছে, আগে বলুন না, দীপঙ্কর বলুন না, আপনি অ্যামেন্ডমেন্ট করতে চান, আছে বলেন বলুন। আরে কি করছিস, আরে আইন তো মানবেন স্যার। আপনি প্লিজ বলুন। এই যে এমএসসিটা এনেছে এর উপর তো কথা হতো। হ্যাঁ, দীপঙ্কর বাবু যেটা একটু স্লিপ হয়েছে, রতনবাবু বলেছে সত্য কথা ঠিকই আছে, কিন্তু দীপঙ্কর বাবু যেটা এনেছে এটাকেও আমরা সমর্থন করতে পারি। কেন? উনি বলেছেন কি, আমি আপনাকে বলি অ্যামেন্ডমেন্টটা জনবিরোধী। আমি আপনাকে বলি, প্লিজ 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 দেবঙ্কর প্লিজ প্লিজ দেবঙ্কর বলুন, দেবঙ্কর বলুন প্লিজ। না দেবঙ্কর বলুন, দেবঙ্কর বাবু হবে না প্লিজ। মাননীয় স্পিকার স্যার, আপনি মাননীয় স্পিকার স্যার, তার সমর্থনে আমি আমার বক্তব্য এখানে উত্থাপন করছি। এখানে বলেছে 200 দিন কাজ, প্রতি শ্রম দিবস 340 টাকা মজুরি। রেখা এখানে উল্লেখ করা হয়নি। আমি বলবো যে শুধু রেখার মধ্য দিয়ে ত্রিপুরার গ্রাম পাহাড়ের অভাব অনটন দূরীভূত হবে না, এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় সেখানের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে একটা সময় গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বামপন্থীরাই সারা দেশে এই রেগার মতো একটি প্রকল্প চালু করার জন্য আবেদন জানিয়েছি, এবং মনমোহন সিং যখন সরকারে 2004 সালে তখন এই এমএন রেগা এটা চালু হয়েছিল, এবং তখন 591টা গ্রাম পঞ্চায়েত, 587টা ভিলেজে মোট 1178টা সংস্থাতে এটা চালু হয়েছিল আমাদের রাজ্যে। জব কার্ড ছিল তখন 5,30,000, এই জব কার্ড সেখানের মধ্যে ছিল। 100 দিনের কাজ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চালু হয়েছিল। আমরা বামপন্থীরা দাবি করেছিলাম যে 100 দিন নয় 200 দিনের কাজ চালু হোক। তখন বলা হয়েছিল যে ঠিক আছে, এটা পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। পরীক্ষামূলক ভাবে এটা চালু হয়েছে, পরবর্তী সময় এটা আস্তে আস্তে বৃদ্ধি করা হয়, এবং রাজ্যের বামপন্থী থাকে আপনারা জানেন যে 2015 এবং 16 94 দিন সেখানে কাজ হয়েছিল। 2016-17 80 দিন কাজ সেখানের মধ্যে হয়েছে, কিন্তু 2 লক্ষ টাকা বরাদ্দ আমাদের রাজ্য সেখানের মধ্যে কম পেয়েছে। নিশ্চয়ই বলবেন আপনারা কেন কম দিল? 33% বরাদ্দ আমাদের রাজ্যে সেখানের মধ্যে কমে গেল। আবার 2022-23 সঙ্গে তুলনা করলে কমে গেলে কত? 197 কোটি টাকা এটা কমে গেল। এর প্রভাবটা কোথায়? এই যে কথা বলছিলেন এখন, এর প্রভাবটা হচ্ছে দুঃখীবকে গত অর্থ বছর কাজ হয়েছে মাত্র 19.2, অর্থাৎ 19 দিন কাজ হয়েছে। 15 দিনের হাজিরা মানুষ পায়নি এখন। আমি নিজে ভিজিট করে দেখে এসেছি, কথা বলেছি। মাতারবাড়ি 37 দিন কাজ হয়েছে, রাজনগর 39 দিন কাজ হয়েছে, পুরাতন আগরতলা 41 দিন কাজ হয়েছে, মোহনপুর 42 দিন কাজ হয়েছে, বিশালগড় 43 দিন কাজ
দেখা গেল মাত্র এই বছরে মানে 2024 শিক্ষাবর্ষে তো আপনার তৈরি করা ওয়েবসাইট অফ মিনিস্ট্রি অফ আরটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার তথ্য অনুসারে বলছি 22 সেই কাজ হয়েছে মাত্র 60 দিন, 94 থেকে কমে গেল। সবকা সাথ সবকা বিকাশের সরকার। 2023-24 কাজ হয়েছে 63 দিন। সমদিবসের কাজ 23-24 3 দিবসের কাজ 2024-25 3 লক্ষ বিকাশ করছে। এই সমদিবসটা ট্রাইবেল এলাকা ভিন্ন না, ট্রাইবেল এলাকা বাঙালি এলাকা সবার জন্য, কিন্তু সেই জায়গায় দেখলেন বামফ্রন্ট সরকারের সময় যেখানে 5 লক্ষের উপর সমদিবস ছিল, আর 2022-23 সবকা বিকাশের সরকার বলে বলে মানুষকে কাজ দিয়েছে তার অর্ধেক দিন সমদিবসের কাজ। তথ্য আমার তথ্য নয়, এই তথ্য সেখানে আছে, যদি বলেন আমি করে দিতে পারি। বিশালগড়ের কেস ক্লিয়ার হয়েছিল, বিশালগড়ের কেস আপনার প্রচন্ড কমেন্টের সত্যই আমি এখানে মধ্যে বলেছি 340 টাকা পাচ্ছেন না, আমি বলছি এর বাইরে সেখানে মধ্যে দেখা গেছে যে আমাদের মজুরি বামফ্রন্ট সরকারের সময় মজুরির জন্য কোথাও তালা দিতে হয়নি, আর আজকে সেখানে পঞ্চায়েতে ব্লকে তালা দিতে হচ্ছে। বামফ্রন্ট আমলে কোনোদিন কোথাও তালা পড়েনি মজুরির জন্য। পশ্চিম ছামনো যেটা বলছিলেন এডিসি এলাকা 700 শ্রমিক মজুরি পাচ্ছে না 10 দিন থেকে 15 দিন। পশ্চিম ছামনো ভিলেজ পঞ্চায়েতে পত্রিকার মধ্যে উঠেছে, দেখে নিন। এডিসি দেখার কাজ নেই। 15-2 তারিখ লংতরায় গেলে মনোঘাটে মিছিল করে কাজের জন্য সরকারকে হুমকি দিয়েছে তীব্রতার পক্ষ থেকে। পত্রিকা আমার কাছে আছে, পত্রিকা বললে আমি এখনই আপনাকে দেখাতে পারবো। এডিসি এলাকায় রতনবাবু যেটা জানতে চাইলেন আমি সেখানে মধ্যে বললাম। রেগারাই আছে, খরা বন্যা হলে পরে 150 দিন কাজ দেওয়া যায়। রেগারাই আমাদের রাজ্যে ভয়াবহ বন্যা হচ্ছে, অথচ সেখানে কাজ নেই। অথচ 115 দিন তো দূরের কথা, 40 দিন, কোথাও 19 দিন, কোথাও 52 দিনের কাজ সেখানে মধ্যে হয়েছে। আজকে শুধু রেখে না, অন্য দপ্তরগুলোতে বামফ্রন্ট সরকারের সময় কাজ ছিল, কি ফরেস্ট কি অন্য ডিপার্টমেন্ট কাজ ছিল, যেখানে মানুষকে কোনোদিন না খেয়ে সব অংশের মানুষরা আজকে সেখানের মধ্যে আক্রান্ত হচ্ছে। 10,300 যাদের অন্য সংস্থান কেড়ে নেওয়া হচ্ছিল, আপনারা দেখলেন 196তম মৃত্যু আগরতলার কাশীপুরে ভানু দেবনাথ 52 বছর বয়স। 100 ডিসেম্বরে সোমবারে প্লিজ সোমবারে দিবকর শিক্ষিত মানুষ, এমজি এরা নিয়ে বক্তব্য রেখেছে 10,310 এটা আমার করছে। আমি বললাম না, আরে এই যে আমরা তো শিক্ষিত মানুষ, রঞ্জিত বাবুর থেকে শেখা উচিত। কি
কিভাবে বিধানসভার কথা বলতে শিখুন। আগের কালচারটা আমরা ইতিহাস হয়ে যাচ্ছেন, শুনেন না, জানেন না, ইতিহাস হয়ে যাচ্ছে। না শুনতে অস্থির হয়ে যাচ্ছেন কেন? শুনেন, অভাবের জন্যই তো। আমার হেডিংটা দেখুন, করে দেখুন, আমাদের রাজ্যের অভাবের যন্ত্রণায় কাছাড়া এরা আজকে মারা যাচ্ছে। আব্দুল মান্নান 58 বছর বয়সে তার মৃত্যু হচ্ছে, 199তম মৃত্যু তার। সুব্রত দাস 47 কয়েকদিন আগে তার মারা গেছেন সেখানে। এর প্রভাব আজকে করছে নেশায়, মানুষের অভাব আজকে স্বভাব নষ্ট করছে। দেখেছেন কর্মহীনতা, মানুষের অভাব আজকে সেই জায়গায় মানুষকে নেশাগ্রস্ত সেখানে মধ্যে করছেন। এবং নেশা মানুষ বলে ইরান আর ইরাক ভাসছে তেলের উপরে, আর ত্রিপুরা ভাসছে নেশার উপরে। নেশায় দ্বিতীয় স্থান হচ্ছে ত্রিপুরা। আর এই জায়গায় দেখেছেন নেশাগ্রস্ত মানুষ আজকে সেই জায়গায় এসেছে এই অভাব থেকে। সেখানের মধ্যে সবকা সাথ সবকা বিকাশের সরকার এখানে মধ্যে ব্যর্থ হচ্ছে। এর রিপোর্ট অনুসারে দেখা গেছে 100 কোটির বেশি মানুষ আজকে দেশের দারিদ্র সীমার নিচে সেখানে মধ্যে বাস করছেন। সরকার সাথ সবকা বিকাশের সরকার, উচ্চবিত্তশীল মানুষ সরকার। ইন্ডাস্ট্রি রিপোর্ট বলছে 2024 সালে মধ্যবিত্ত সম্পন্ন লোক সেখানের মধ্যে 6% সেখানে উচ্চবিত্ত পরিণত হয়েছে। সংখ্যা দাঁড়িয়েছে কত? 85,698 জন, যাদের $10 বিলিয়ন সম্পত্তি তৈরি হয়েছে। কেনই অভাব? আমি এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। 2028 সালে এই সংখ্যা বেড়ে 85 থেকে 93,753 জনে তৈরি হবে সবকা সাথ সবকা বিকাশের সরকারের দৌলতে। আর গরিব থেকে আরো গরিব সেখানের মধ্যে হচ্ছে। মুখ্য অবস্থার মধ্যে মানুষকে দেশে আমাদের রাজ্য সেখানের মধ্যে কাটাতে হচ্ছে। কাজে সেই জায়গায় ন্যাশনাল মাল্টি ডাইমেনশন প্রভার্টি মিটের তারা বলছেন সেখানে যে তথ্য দিয়ে যে গ্রামীণ জীবিকা আমাদের ত্রিপুরা রাজ্যে, শুনেন কাছ থেকে আপনাকে 418 কোটি টাকা আর 418 কোটি 63 লক্ষ টাকা ত্রিপুরা সেখানে মধ্যে কম পেল। এর জন্যই আজকে দারিদ্রতা বাড়ছে এবং 13.11% মানুষের দারিদ্রতা করাল গাছের ভেতরে সেখানে মধ্যে আরো হাবুডুবু সেখানে মধ্যে খাচ্ছে। এই তথ্যগুলো সেখানে মধ্যে দেওয়া হয়েছে। আর অবাক হবেন, সবকা সাথ সবকা বিকাশের সরকারি সময়ে শিশু কন্যার মৃত্যু 30,000 টাকার বিনিময়ে 13 বছরের শিশু কন্যা বিক্রি। মুঙ্গিয়াগামী আরটি ব্লকের 18 নম্বর হলদিয়া এলাকায় বংশীপাড়ায় তথ্য হেডলাইন্স ত্রিপুরা। বাবা পেয়েছেন 13,000 টাকা, বাকিরা কোথায় গেছে বলতে পারছে না। তার মৃত্যু 8,000 টাকায় সদ্যজাত শিশু কন্যা বিক্রি। বলুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, দীপঙ্কর বাবু প্রাইভেট মেম্বার রেজুলেশন এনেছেন MGNরেগার উপর। অনর্বল, আমি চেম্বার থেকে শুনছিলাম অনর্বল বলছেন 10,323 চাকরি কি আমরা নষ্ট করেছি ওদের? আপনারা 10,323 ভবিষ্যৎ নষ্ট করেছেন। আপনারা তো হাইকোর্টের রায় অমান্য করে শিক্ষামন্ত্রী পাবন চক্রবর্তী তারা 10,323 জন্য দায়ী। পার্টি দায়ী, মেলার মাঠ দায়ী। কথা বলবেন না বিজেপি সরকারের বিরুদ্ধে। লজ্জা থাকা দরকার আপনাদের, নির্লজ্জ
নিয়ে আজকে এখানে বসে আছেন, এখানে বসে আছেন এই যে জানেন তরোয়ারা মারা গেলে যে ওনারা যদি মারা যায় বলছি তথ্য দিয়ে রাখতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে নিয়ে প্রতি সপ্তাহে মিটিং করছেন। আপনাদের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা ছিল দায়িত্ব কাজার সর্বরাজ্য মানুষ নতুন করে অর্থনীতিকে নষ্ট করেছে। আসলে আসলে ওদের লঞ্চে কোনদিন হবে না। অর্থনীতিকে সর্বস্বার্থ করে দিয়েছে। বাইরে যাবেন না, মানুষ কাজ পাচ্ছে না, মানুষের সঙ্গে এই মানুষের সঙ্গে আজকে দিতে পারছেন না। সুভাষনগর রেল কলোনি এলাকায় তথ্য সেখানে মধ্যে দিয়েছে যে বিষয়টা বাইরে যাবো আমি রেগার উপরে রাখবো, রেগা বক্তব্য রাখবো। আরে আমি তো রেগার উপরে হচ্ছি, রেগার কাজ পাচ্ছে না বলে যারা আছে তাদের কিছু জানেন না। আপনি সিনিয়র বক্তব্য আপনি কেন এটা একটা ছবি কাজ পাচ্ছে না, রেগাতে কাজ পাচ্ছে না বলে মানুষ হচ্ছে, অপুষ্টিতে হচ্ছে, সরকার বিক্রি করছে। আরে ভাই আপনার সময় পাই না, শুনুন আপনার কাছ থেকে 2 বছর শুনুন আর আপনি সেখানে কথা বলেই যাচ্ছেন। যদি কেউ মারা গেছে, যদি মনে করেন যে আপনি বলছেন যে ওনারা মারা গেছে, আপনাকে স্পেসিফিক তথ্য দিতে হবে। স্পেসিফিক তথ্যটা দিয়ে দিয়েছে, প্রেস করুন। আমার কথা প্রেস করুন, আমি কথাগুলো বলছি আপনারা প্রেস করবেন না, প্রেস করুন না, কথা আগে প্রেস করতে হবে। আসলে কি করা হবে না, এটা হয় না। আপনি এটা দলীয় শুধু মিটিং না, আপনি দলীয় মিটিংয়ে যা ইচ্ছা করুন। সরকার সরকার বিকাশের সরকার এখন চলে গেল হবে না, এটা দলীয় মিটিং না হয় না। তথ্য নিয়ে আসলে সরকারের কি করে সবার জায়গা শুনতে হয়, আগে সেখানে আমাদের শুনতে হয়। দলীয় মিটিং না, এটা বিধানসভায় কথা বললে স্পিকার আমাকে আমার উপরে যাওয়ার জন্য কথা বলেছে। সময় গড়িয়ে গেছে, আরেক মিনিট সময় পেরিয়ে গেছে। আমাদের থাকবেন কর্পোরেশন করুন, এমন একটা জায়গায় আমাদের রাজ্যে পৌঁছেছে এই কাজ না থাকার ফলে সেখানে দেখেছেন যে ছয় থেকে আমি একটা জিনিস বলতে চাই, বলছেন না যে লেখার কাজ নেই, আমাকে 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 1 মিনিট বলতে হবে।
স্যার আমাকে বলতে অভিষেক বাবু প্লিজ আমি বলতেই পারছি না স্যার। প্লিজ প্লিজ আপনি প্রসঙ্গে যাবেন, করুন প্লিজ, শুরু করুন শুরু করুন। আমি যে কথাটা বলছিলাম সেখানে রেগার এই স্লোগান আপনাদের সেখানে ছিল, কিন্তু এই কাজ না থাকার ফলে আজকে কি ধরনের অসুবিধাগুলো আমাদের রাজ্যে ঘটতে শুরু হয়েছে, কি অভাব সেখানে মধ্যে শুরু হয়েছে, আমি সেটাই শুধু বলার জন্য বলেছি। এখানে অকল্পতা হচ্ছে, কাজ না পেলে না খেতে পারলে আমাদের মায়েদের শরীরে রক্ত থাকবে, আমাদের শিশুদের রক্ত থাকবে। 64.3% হচ্ছে আমাদের রাজ্যে। মণিপুর আমাদের থেকে কম, মেঘালয় আমাদের থেকে কম, মিজোরাম আমাদের থেকে কম, নাগাল্যান্ড আমাদের থেকে কম। নাগাল্যান্ডে 42% আর আমাদের রাজ্যে 64%। মণিপুরে 42%, 42.8% রক্তাল্পতায় হচ্ছে, আমাদের এখানে 64.3%। কেন? খাওয়ার পাচ্ছে না, অভাব, তার জন্য আজকে এই জিনিসটা সেখানে মধ্যে হচ্ছে। আমাদের মহিলারা 61.5%। কিসের তথ্য স্যার? কিসের তথ্য? কিসের তথ্য? এগুলো একমাস বাদ দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ, আমি এটাকে বাতিল করছি না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ওনাদের বক্তব্য আমি নোটের থেকে বাদ দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে দিলাম, এক্সপান্স করেছি। না মাননীয় অধ্যক্ষ মহোদয়, this is your prerogative whether you will accept it or expulse it. না না, এটা নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড। বাট উনি যেভাবে বলছেন, ওনার প্রতিটা বক্তব্য বিভ্রান্তিমূলক Yes. এবং মানুষকে মিথ্যার দিকে অন্ধকারের মধ্যে উনি ঠেলতে চাইছেন। ওকে, উনি বলছেন আপনাকে বলতে দেওয়া হবে না। আপনি বসুন, দিগম্বর বসুন। আমি কথা বলেছিল না জিতেন বাবু, মাননীয় জিতেন বাবু, আপনি বলুন, আপনি বলুন। না না, আপনাকে বলতে দেওয়া হবে না। না না না, আমি তো বলছি আপনাকে বলতে দেওয়া হবে না। জিতেন বাবু, ধন্যবাদ জিতেন বাবু, ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন, আপনি বলুন, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি বলুন। জিতেন বাবু, আপনি বলুন, শুরু করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জিতেন বাবু, আপনি কন্টিনিউ করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী সদস্য মাননীয় দীপঙ্কর সেন মহোদয় যে প্রস্তাব এনেছেন, আমি এই সব প্রস্তাবের সম্পূর্ণ বিরোধিতা করি। বলুন। তিনি এমন কিছু শব্দ প্রয়োগ করেছেন যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিরল। তিনি বলছেন দুর্বিষহ অবস্থা পাহাড়ে। আমি জানি না উনি কয়েকদিন পাহাড়ে গেছেন, উনি পাহাড়ে না গিয়ে পাহাড়কে অপমান করছেন। তিনি বলছেন পাহাড়ে দুর্বিষহ অবস্থা। কি এমন দুর্বিষহ অবস্থা পাহাড়ে? ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর পাহাড় থেকে সমতল, সমতল থেকে পাহাড়, সব জায়গায় কাজের একটা কর্মযজ্ঞ চলছে। আর তিনি বলছেন দুর্বিষহ অবস্থা। দীপঙ্কর বাবু শুনে যান, দীপঙ্কর বাবু শুনে যান, দর্শক রেখেছেন, শুনে যান। আপনি শুনে যান। আপনাদের আমলে ত্রিপুরাকে 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে আপনারা পুকুর কেটেছেন 16,000 বর্গ কিলোমিটার। আপনারা ভেবেছেন আপনারা যেমন চুরি করেছেন তেমনি বর্তমান সরকারও করে। আপনি যে এই তথ্য এখানে পরিবেশন করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি এটা ওই বাজারে পথসভার বক্তব্য রাখছেন, এটা বিধানসভায় বক্তব্য রাখার মতো পজিশন নেই। আপনি শুধু বলেছেন কোথায় 7%, 6%, একবারও আপনি বলেননি ঘরে ঢালাই জ্বালাতে 80%, অর্থাৎ 80 দিন কাজ হয়েছে, সেটা তো আপনি একবারও বলেননি। সেখানে আমাদের রাজ্যের সামনে ব্লকে 109.35 দিন কাজ হয়েছে, সেটার কথা তো আপনি বলেননি। আমাদের এখানে মঙ্গিয়াকামিতে 95.02% কাজ হয়েছে, সেটার কথা আপনি বলেননি। আমাদের রৈশ্যাবাড়িতে 94.62 ম্যান্ডেজ কাজ হয়েছে, আপনার এই কথা বলেননি। সারা ত্রিপুরা রাজ্যে
100 দিনের কাজ পেয়েছেন 58,502 পরিবার, সেটার কথা তো আপনি বলেননি। আপনি কোথা থেকে খুঁজে নিজের মন গড়া কাহিনী বিধানসভায় তুলে সারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দীপঙ্কর বাবু, আপনার হয়তো মনে থাকবে আপনারা কি করেছিলেন। 10,300 দেশের প্রশ্নটা এখানে এসছে। 2009 সালে টেটের আইন হয়েছে, আপনার 2012 সালে চাকরি দিয়েছেন, টেটকে উপেক্ষা করে চাকরি দিয়েছেন। 2016 সালে চাকরি গেছে, তখন তারা আপনাদের সরকার ছিল। 2018 সাল পর্যন্ত আপনারা সরকারে ছিলেন, তাদের কথা চিন্তা করেননি। আর আমাদের সরকারের কোন ব্যক্তি যদি বলে থাকে যে আমরা আইন অনুযায়ী চেষ্টা করব, এই কথাটা বলা কি ভুল? আপনারা সমস্যার সৃষ্টি করলেন, আপনারা বেকার তৈরি করলেন, তাদের চাকরি চলে গেল, এমন চাকরি দিলেন, সেটা নিয়ে আজকে আপনারা বলছেন বিজেপি সরকার দায়ী। আর বিজেপি সরকার যেমন বলছে সবকা সাথ সবকা বিকাশ, সেই দিশায় কাজ করছে। আপনারা জানেন আজকে পাহাড়ে এবং সমতলে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না। আমাদের করোনার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে 5 কেজি করে চাল দিচ্ছেন। প্রাণের সময় আমাদের রাজ্য সরকার 2 মাস চাল দিচ্ছেন। বিপিএল কার্ড দ্বারা তারা সারা বছর ফ্রিতে চাল পাচ্ছেন, আর এরা বলছেন না খেয়ে মরছে, পাহাড়ে না খেয়ে মরছে। সুতরাং মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত। আমাদের রাজ্যে উনি বলছেন জব কার্ডের সংখ্যা কমে গেছে, 5,75,000 কথা বলছেন। যদি কমে থাকে আমি বলবো এটা আমাদের ক্রেডিট, রাজ্য সরকারের ক্রেডিট। কারণ স্বাবলম্বী হয়ে গেছে, মানুষ এখন কাজ করতে চাইছে না। প্রত্যেকের ঘরেই বিভিন্ন রকম যোজনার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছে। সুতরাং জব কার্ড দিয়ে তারপরে আমি বলবো 6,91,000 জব কার্ড আমাদের আছে। আপনি বলছেন কমে গেছে, অর্থাৎ যেভাবে কাজ হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকছে, আগের মতো চুরি করতে পারছে না, তাদের দূর থেকে শুধু জিহ্বা জল পড়ছে। এই রাজ্যের উন্নয়নে যে কোটি কোটি টাকা যাচ্ছে সেটাকে ধরতে পারছে না। দিল্লি থেকে টিপ দেয় আর বিলোনিয়া শহরের ব্যাংকে ঢুকে যায়। এই জন্য দীপঙ্কর বাবুর দুঃখ, শ্যামল বাবুর দুঃখ। এরা উন্নয়ন চোখে দেখে না, এরা যেমন রাজ্যের উন্নয়ন চোখে দেখে না, তেমনি মানুষের যে স্বাবলম্বী হচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছে না। সুতরাং তিনি যে কথাগুলি এখানে বলছেন, আমি সর্বভাবে এটার বিরোধিতা করে যেটা সংশোধনের প্রস্তাব এনেছি। তিনি বলেননি যে আমাদের এই যে যেই দপ্তরে কাজ হচ্ছে কোথায় কাজটা কিভাবে হবে, এটা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব উনি রাখেননি। আপনি বলেছেন যে রেগার কাজ দিতে হবে, কার কাছে বলেছেন? বিধানসভা অনুরোধ করছে, কাকে অনুরোধ করছে? কি রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার না ওনাদের নিজস্ব কোন সরকার আছে তাদের কাছে? একটা সুনির্দিষ্ট প্রস্তাবিত একটা ইয়ে থাকবে, দিক নির্দেশ থাকবে, কাকে বলেছেন ওনারা? এবার আমাদের বিভিন্ন দপ্তরে কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে। রেগার মজুরির জন্য বলছেন 340 টাকা দিতে হবে। রেগার মজুরি আমাদের সরকার আসার পর 171 টাকা থেকে শুরু করে 242 টাকা পর্যন্ত এসে পর্যায়ক্রমে বাড়ছে, আগামী দিনে বাড়বে। সুতরাং এটা তো ইচ্ছা করলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে করতে হয়। একটা নিয়ম কথা বললেই তো বলা যায় না, করা যায় না। আপনারা বলছেন উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকার যে সরকার বিকাশের কথা বলছেন, আপনারা হিসাব করে দেখুন, ঘরের কথা চিন্তা করে দেখুন, শৌচালয়ের কথা চিন্তা করে দেখুন, উজ্জ্বলা যোজনার কথা চিন্তা করে দেখুন, সমস্ত কাজ মিলে মানুষের অর্থনীতিগত ভাবে স্বাবলম্বী হচ্ছে। এমন কোন ঘটনা নেই, এমন কোন গ্রাম নেই। আমার কাকাবন বিধানসভার মধ্যে 5টা বিসি 11টা বুথ আছে। আমরা সেই পরিবারের কাছে গেছি, প্রত্যেকটা পরিবারের কাছেই বলছে এখন আগের মতো আমাদের অভাব নেই, কোন না কোন যোজনার মধ্যে আমরা আছি। সুতরাং ওনারা দেখছেন জনজাতি অঞ্চলে কাজ নেই, সেখানে ওনারা কাজ পাচ্ছেন না। সুতরাং আমি বলবো আপনারা বিধানসভায় মাধ্যমে মানুষকে মানুষকে বকা বানানোর চেষ্টা করবেন না। দুর্বিষহ তার দূরের কথা, আমরা দেখছি এখন ভাবতে গিয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা কাজ হচ্ছে, সমস্ত কাজের মধ্যে শ্রমিকের সমস্যা। ওনারা হচ্ছেন দেখা কাজ পাচ্ছে না, মানুষ টাকাই নিচ্ছে, সন্তান বিক্রি করছে। তাহলে এত লজ্জাপত্র পত্রিকা আমাদের স্বরাষ্ট্র দপ্তর
আমাদের আইনি সারা রাজ্যের মানুষ যদি এত বিপদেই থাকে তো কোথাও আন্দোলন করতে পারছেন না। আমরা দেখেছি শস্যবান নাম করে আপনারা চেষ্টা করছেন আন্দোলন করার জন্য, তাদের নাকি পক্ষপাতিত্ব হচ্ছে, অন্য কাউকে আনতে পারেননি। কাউকে গেছেন শুধু আপনাদের সভাপতি বা সেক্রেটারি, ওই লোক তো আপনাদের সাথে যায়নি। বাজার সভা করতে সাহস করেন না, জনসভা করতে সাহস করেন না, একজন দিয়ে একটা ডেপুটেশন দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছেন। আমি আর বেশি কথা না বলে আমি শুধু একটু বলবো, স্পিকার স্যার আমাকে এটা এই যে তিনি সংশোধনী তার বিরোধিতা করে আমি এখানে যে প্রস্তাবটা রেখেছি আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমরা চেষ্টা করব। এটার মধ্যে লেখা আছে ওনারা 2018 সালে বলেছিলেন যে আমরা 340 টাকা মজুরি দেব প্রতিদিন প্রতি লোককে এবং 200 দিনের কাজ দেব। এটাই দীপঙ্কর বাবু একটু আনতে একটু গুলিয়ে ফেলেছে, কিন্তু বক্তব্য হলো এখানে আমার মাননীয় জিতেন্দ্র মজুমদার মহোদয় যে সংশোধনী এনেছেন উনি কি বলেছেন, রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন। এখানে তো মহাত্মা গান্ধী দেখা রাজ্য সরকার না, এটা কেন্দ্রীয় প্রকল্প, এটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি। আমি আপনাকে বলি শুনুন, আপনি শুনুন, জিতেন্দ্রবাবু যেটা এনেছে, জিতেন্দ্রবাবু এনেছে বিধান এই ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা, সর্বাত্মক কেন্দ্র সরকার। আমি আপনাকে বলি আপনি যতদিকে তারা মোটামুটি খালি করে ফেলেছেন। আমার কথাটা একটু আমাকে 2 মিনিট টাইম দেন স্যার, আমি বসে যাবো। আমি জানি আপনি স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, আমি আপনাকে চিনি। এখন বলেন না কোনো জেলেই দেখা হবে। আমি বলি সবকা সাথ সবকা সর্বনাশ নাকি ভবিষ্যৎ বলবে। আমাকে একটা কথা হলো আপনারা ভীষণ ডকুমেন্টে কেন বললেন যে আমরা 340 টাকা মজুরি দেবো প্রতিদিন? কেন বললেন? আপনারা 7 বছর আগে আপনারা বলেছেন যে আমরা 200 দিনের কাজ করাবো, কেন বললেন? ওনাদেরকে আপনি অ্যাকিউজ করছেন, আপনাদের রিজন আছে, কিন্তু আপনাদের রিজনটা তো আপনারা করবেন, ক্লিয়ার করবেন। রতন বাবুকে আমি বলবো এবং ট্রেজারি বেঞ্চকে বলবো, যখন প্রমিস করেছিলেন আমার ভালো লেগেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2 বছরের উনি সাকসেসফুল উনি উৎসব করেছেন, কিন্তু কেন 7 বছর হলো না আমি জানি না। কিন্তু এই সরকার 7 বছর, উনি 2.5 বছর হয়েছে, 2 বছর না। প্রথম 2018 থেকে 23-এর আগে 6 মাস উনি দ্বিতীয়বার প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন 6 মাসের জন্য, তারপর 2 বছর। 2.5 বছর কেন হলো না আমি জানি না, 7 বছর কেন হলো না আমি জানি। তবে স্যার আমি বলবো এখানে যেটা আপনারা বলছেন আপনি রিলেভেন্ট করেন না, হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রী 7 বছর রিলেভেন্ট প্লিজ রেগার মধ্যে আরে রেগা বলতে গিয়ে তো স্যার রামায়ণ মহাভারত বলছে, আপনি কিছু বলেন না। এগ্রিমেন্ট স্যার আপনি সাকসেসফুল, খালি বিরোধী ইউ আর সাকসেসফুল, আপনাকে বসানো হয়েছে, শেষ করে দাও বিরোধীকে। যেটা বলছি আপনার দুজন তো আপনাকে ছেড়ে চলে গেল, স্যার আপনার দুজন তো আপনাকে, আরে আমাকে ছাড়েনি,
সবাই চলে গেছে। আপনি স্যার, আপনি জানেন না স্যার, আপনি নিজে কি করছেন, কি দৃষ্টান্ত সৃষ্টি করছেন। আপনি প্লিজ কাম টু আমি আসছি। আপনি 2 মিনিট হয়ে গেল, আপনি তো গন্ডগোল করছেন স্যার। ইউ আর দ্য মেইন রুট অফ অল ইভেন্টস। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি যে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী সমেত সমস্ত ট্রেজারি বেঞ্চকে যে কেন্দ্রীয় সরকারের কাছে আরেকটু সংশোধন করে থাকে এই রেগা সম্পর্কে। রেগা আমি কেন্দ্রীয় বাজেটও নিয়ে এসেছি, ডক্টর নির্মলা সীতারামনের এটাও টিকে নিয়ে এসেছি। এখানে এইবার রেগাতে টাকা কমিয়ে দিয়েছি অল ইন্ডিয়া। আমি আপনাকে বলছি, আমি ছোট্ট করে শেষ করব, কারণ আপনার তো জ্বালা উঠে যায়, যদি উঠলে আমি উঠলে তো আরো খারাপ। আমি আপনাকে বলছি, আমি এই ট্রেজারি বেঞ্চকে অনুরোধ করব যাতে রেগার কাজ যাতে বেশি হয়, যেই এভারেজ এটা অত্যন্ত নিম্নমানের। আমি রতনবাবুকে বলবো, ওনার মোহনপুরে কি হচ্ছে আমি জানি না, রেগার কাজ বাড়াতে হবে। মজুরি আপনারা যে কমিটমেন্ট করেছেন 340 টাকা মজুরি, সেটা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে পারেন, যেভাবে পারেন। ডাবল ইঞ্জিন না ওকে ইলেকট্রিক ইঞ্জিন আমি জানি না, ওকে ঠিক আছে, তবে এই জন্য অনুরোধ করে আমি বসলাম। আপনি আর শূন্য করবেন না, আমি আছি। ওকে, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত বর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমাদের প্রাইভেট রেগুলেশন মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন যে বিষয়ে এখানে তুলে ধরেছেন যে রেগার উপর, সে বিষয়ে আমি অবরকে বলি। অমঙ্কাম মাননীয় স্পিকার, যে গ্রাম পাহাড়ের যে রেগা যে অভাব দং দীপঙ্কর সেন যে বিধায়ক যে সামানি শিক্ষকরা রেগা গ্রাম পাহাড় ঠিকভাবে তাবুক আনজাগै दङ आं बोखारखलगैनो गोराखै सायमानो आंनि बिधानसभा केन्द्र रामचंद्र घाटनि पद्मबिल ब्लक 17টা বিসি 7টা গাঁও সভাও তিনিশি পর্যন্ত ব্লক বা আলিখানি আঙারো এলাকানি এমএলএ হিসাবে কোনো বড় কাজ পর্যন্ত পাইই রেগা মাইয়া বা রেগানি সম্পর্কে 300 পয়েন্ট কেবল অভিযোগ খাইনি থিওরিखौ মাননীয় স্পিকার স্যার শুধু আমার সিমিয়া সমতল পদ্মবী অমকাশে সিপিএম অধ্যুষিত এলাকা গোটা রামচন্দ্র ঘাট দশরথ দেবনি আসাইমানি জায়গা সিপিএম নি বখর ও জায়গাও আং জিতিখা সিপিএম নি সময় একটা রেগা কাম বানানি থাকায় মিছিল খালানি নাঙ্গো সিপিএম নি মিছিল থাকি একাই কেউনো বড় রেগা মাইয়া দীপঙ্কর বাবু তিনি ওরা করে তংখায় আঙ্গুলে শুনি নাই কেন বংনি সময় তামংখা আনি নিজনি পারে চাটপুর বিসি আর সময়ে মিছিল থাকি একাই কেবল রেগানি কাম মাইয়া তিনি অসরকার ফাইমানি পরে এবং আং এমএলএ 2 বছর আনি বিধানসভা কেন্দ্র তিনি পর্যন্ত কেন বড় রেগানি সামুং মাইয়া হেনাই কোন একটা অভিযোগ করে মাননীয় স্পিকার স্যার আনি আরো রেগানি সামুং 100 দিন উপর লাই থাকা কিছুদিন আগে দিশা মিটিং খা আরো স্পষ্টভাবে প্রত্যেকটা ব্লকের ভিডিও এবং ডিএম এসডিএম ব্লক শাখা রিপোর্ট দিখা আংনি জীবন নাইখা কিন্তু আ জায়গাও কোন জায়গাও বড় যে রিপোর্ট মানে হব ভুল তথ্য দিখা 100 দিন কাজ তিনি আরো যত জায়গা নংখা খোয়াই ডিস্ট্রিক্ট প্রায় জায়গা ন 100 দিন সামুংখা একে বড় রেগা সামুং মাই বড় দুর্ভিক্ষ নাংখা বড় মাইনো চাইয়াংখা অনেক জায়গা অনেক কামি ওরে সন্নি মাইরুম অনেক বড় মানুষ রেগানি সামুং টাঙ্গই ও মাইরুম ন চাবাইয়া বারা তাবু বাজার ফালজাগো মাননীয় স্পিকার সিপিএম নি আগে কাছে স্লোগান তো মাননীয় স্পিকার পাড়াই পাড়াই কমরেড গড়ে তুলো বেরিয়ে তাঙ্গি পাইছা তা পাড়াও কমরেড করিছা গ্রামে কমরেড নেই এখন আর ব্যারিকেড করতে পারেনি কারণ রেগা নিয়ে রাজনীতি করার তাদের খেলা শেষ হয়ে গেছে এখন রেগা সবাই পাচ্ছে যত রেগা মানো তামো স্লোগান তো মনে করনি
আগেও গণমুক্তি পরিচালিতাম স্লোগান টমানি গরি টংলা গানাং টংলা সমাজতন্ত্র ফাইকাই আথু পুরিবাই তালবে তফাইছেন নখা মোসাঙ্গে তঙ্গু পঞ্চায়েত গ্রা কথাই তঙ্গতে দেশ মোসাঙ্গে তাবো তঙ্খাবে বংনি সময়ে তামকা তীরপ্রাব দাঙ্গান থা বড় ঠিকা আনি লোক সমজাকা সে সিপিএম র কাবু টাঙ্গাই চুপ থাকা ও সিপিএম র কাবু ব্যাংক থাকা তিনি জিতেন চৌধুরী যখন আং কক বরফনি স্ক্রিপ্টনি সময় কক সাও বারো উপস্থিত করে তো নকর থাক কারণ বড় কপ সময় ন তিনি তীব্র হানি তীব্র সারণ বড় ঠকক খা মানে স্পিকার অরে গানি সামুন্দ প্রিয়ইব গোবাং লাইভ গোবা দङ ইতিহাস দङ বামফ্রন্টনি আমালন খাস গই পাহাড় বলঙ্গ খাস গই মাসাখা থেবুং রুবি মাসাখা যদি বামফ্রন্টনি সরকার আসিনো সামুং যদি টঙ্কা খাই রেগানি সামনাসে মানি টঙ্কা খাই তাঙ্গে টিপ্রাসার খারু পিছানো নাঙ্কা তাঙ্গে থালি বলং তাঙ্গে রুবি চানো নাঙ্কা আপনি কি বড় কোন জবাব দিই মাখা বড় কোন জবাব করে সুতরাং ও সরকারি আমাল তাবো গ্রাম পাহাড় যেভাবে খাইয়ে চলিত অবশ্যই না বলাইও চিনি ও যে সরকার তাবো যে রেগানি যে সামুং খালাই দङ অব যত জায়গা হামকনে চলিত আমি পদ্মবিল ব্লক 100 দিন উপর সামুংকা মাননীয় স্পিকার স্যার আপনি চেক খাইনে দি ব্লক তথ্য লাইনে দিন 100 দিন উপর সামুংকা এবং কিছুদিন আগে চিনি যে ডিস্ট্রিক্ট লেভেলে যে মিটিংটা চিনি এমপি কৃষিং দেবর্মা বব আরো পুস্তঙ্গ রেগানি কিছু রাং দিখাইতঙ্গ মাননীয় চিনি যে ডিএম ডিস্ট্রিক্ট ডিএম ও শাখা ও মার্চ ডিসেম্বর যে বতিয়া তমানি অবজত না ক্লিয়ার খাই জানাই দিছে সুতরাং যে মাননীয় দীপক করছেন যে এমএলএ যে আর যে তুমানি অব সম্পূর্ণ মিথ্যা মানে অসত্য এবং পাহাড় কোনো দুর্ভিক্ষ করে তিনি কোনো গোসা খালাইমানি করে কোনো মশাইয়া করে যত্ন ছুটি খাই নতঙ্গ আং অমন সানানি নাইও ও সরকার নামালো যে যেভাবে চেষ্টা খাই যাকা যেভাবে মজুরি ট্রেড রেখা বাড়ি যাকা সামুদারি রেখা মনে বাগাই আং সরকার ব্লাইব লেখা হামবাই মাইয়া করে মানে স্পিকার আসিফিন অনুষ্ঠান হামবাই তাহলে মাননীয় রঞ্জিত বাবু তাহলে আমরা যে সঙ্গে গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই দিস ইজ অ্যাকচুয়ালি ফলস ফাইন এখন আমি প্রথমে মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত মূল রেজলিউশনটি বলে দিচ্ছি রেজলিউশনটি হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ বলবেন বলুক বলুন মুখ্যমন্ত্রী বলুন জবাব দিন জবাব না বলবেন ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে এখানে প্রাইভেট মেম্বার রেজলিউশন আনা হয়েছে মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয় সেটা হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভায় অনুরোধ জানাচ্ছি বিস্তারিত আলোচনা এখানে হয়েছে এখানে আমার মনে হয় বিস্তারিত আলোচনাতে না যাওয়াই ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে আমার যা বক্তব্য তা সত্যি ঘটনা ওই বই বলছে কায়দায় যে মিথ্যে বলতে বলতে সত্য করা তো আমি কোনোদিন পছন্দ করি না বা অন্যরা যখন করে আমি অপছন্দ করি শুনলাম আমরা এখানে আর আমাদের রতনবাবু একটু আগে বলেছেন যে মেট্রো ভাষণ এখানে দেওয়া হয়েছে খুব ভালো লাগলো শুনতে যে বিধানসভাকে পবিত্র আমরা বলি কিরকম একটা অবস্থা ছিল যাই হোক মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট যেটা ইন্ডিয়ান রেগা বলা হয় ভারত সরকার তার একটা সৃষ্ট আইন এই আইন মোতাবেক চাহিদা অনুযায়ী প্রতি জব কার্ড যারা গ্রামীণ পরিবার আছে প্রতিটা জব কার্ড 100 দিন পর্যন্ত কাজ পেতে পারে যারা পাত্রা পাবো তারা 150 দিন পর্যন্ত পেতে পারে দেশের প্রত্যেকটি রাজ্য কিন্তু একই আইনের আওতায় আছে
এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার সামগ্রিকভাবে চিন্তা করে গ্রামীণ পরিবারগুলোকে বছরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ প্রদান করার বিধান রেখেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই অর্থ বছরে রাজ্যে এখানে জব কার্ডের সংখ্যা ত্রিপুরাতে বর্তমানে প্রায় 6,91,000, কিন্তু এর মধ্যে যারা যেটা বললাম চাহিদা অনুসারে যখন চাই তখনই কিন্তু ওনাদেরকে কাজ দেওয়া হয়। তো এই অর্থ বছরে রাজ্যের প্রায় 58,502টি পরিবারকে 100 বা তার থেকেও বেশি দিনের কাজ এই প্রকল্পে পেয়েছে ত্রিপুরা। আমাদের রাজ্যে 2022-23 ইংরেজি অর্থ বছরে গড়ে 60 দিন কাজ, এখানে মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুবিধা নেই। আমাদের এখানে 60 দিন কাজ হয়েছে 22-23, যেখানে গড় শ্রমিক দিবস, জাতীয় গড় শ্রম দিবস ছিল মাত্র 48। 2022-23 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4র্থ। এটা নর্থ ইস্ট না, কিন্তু সারা দেশের মধ্যে। 2023-24 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড় কত ছিল? সেখানে 63 দিন কাজ হয়েছে। জাতীয় গড় শ্রম দিবস ছিল 52 দিবস। এবং 2023-24 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিকদের শ্রম দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4th পজিশন। 2024-25 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড়ে 59 দিন কাজ হয়েছে, যেখানে জাতীয় গড় শ্রম দিবসে মাত্র 49 দিন। মানে সব জাতীয় গড় থেকে কিন্তু আমরা সবসময় উপরের দিকে আছি। দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে 7ম পজিশনে আছে। আমি বলবো না প্রথম স্থানে, যেটা সত্যি আমার কাছে যে ডাটা আছে সেটাই বলবো। এমজিএন জায়গা, যেখানে আমি একটু আগে বললাম, যখন 15 দিনের মধ্যে কিন্তু চাইতে হয়, না চাইলে তো দেওয়া যাবে না। তো সেই জায়গার মধ্যে এইভাবেই কিন্তু তার যে কাজ দেওয়ার যে সিস্টেম, সেই বিধান কিন্তু রয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রতি শ্রম দিবসের সর্বোচ্চ 242 টাকা মজুরি প্রদান করা হয়, কিন্তু এটাকে স্টেট গভর্নমেন্ট যদি ইচ্ছেও করে সেটা কিন্তু বাড়াতে পারে, কারণ সেটা কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে CPIAL অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার, এর উপর ভিত্তি করে প্রত্যেক রাজ্যের জন্য যারা অদক্ষ শ্রমিক তাদের মজুরি নির্ধারণ করে থাকে। প্রায় প্রতি বছরই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি পুনর্মূল্যায়ন করে থাকে এবং তা বৃদ্ধিও করে থাকে। একটু আগে যিনি এখানে দীপঙ্কর বাবু, যিনি প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অরুণাচল প্রদেশে এখন 234 টাকা আছে, নাগাল্যান্ডে সেই 234 টাকা। সেই তুলনায় তো আমাদের এখানে অনেক বেশি। এবং চলতি অর্থ বছরে 24-25 এমজিএন জায়গাতে রাজ্য কেন্দ্রীয় সরকারের এখন পর্যন্ত 1200 কোটি 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে 1122.62 কোটি এবং রাজ্য থেকে 77.48 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 3 কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ করেছে। 3 করোড়। তাতে অদ্যাবধি কিন্তু রাজ্যে আমরা জানি কিছুদিন আগে যে ভয়ানক বন্যার পরিস্থিতি দাঁড়িয়েছিল, তার জন্য সেটাকে বাড়িয়ে এখন পর্যন্ত 3.45 কোটি শ্রম দিবস সৃষ্টি করেছে। এমজিএন জায়গা প্রকল্পে কাজ করার পর শ্রমিকদের কিন্তু আগে যেমন আমরা দেখতাম কমিউনিস্টদের সময় নিজেরাও আমরা দেখতাম বসে থাকতো টাকা পয়সার জন্য। যদি 50টা কাজ হয় তাহলে মানে 50টা কাজ 75 দিনে দেখে পয়সা বাকিটা আমরা দেখতাম, সবাই ব্যাপারে আমরা দেখছি। আর এখানে ডাইরেক্ট কিন্তু ডিবিটির মাধ্যমে কিভাবে যায় সেটা, এই কাজ পঞ্চায়েত স্তরে অনলাইনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার অর্ডার FTO যেটা জেনারেট করা হয় এবং সেটা পঞ্চায়েত স্তরে হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে সে টাকাটা দেয়। এটা একটি চলমান প্রক্রিয়া। এবং এর মধ্যে যাতে ওনাদের যে শ্রম দিবসের জন্য যে টাকা মঞ্জুরি, তার জন্য যাতে আরো বাড়ানো যায়, তার জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমরা 2-3 বার আমরা সেখানে ওনার কাছে আমরা কেন্দ্রীয় RD ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট চিঠি দিই। আমরাও চাই যে ওদের মজুরি পাক। আশা করি আগামী দিনে তার রেজাল্ট আমরা পাবো।
আজকে এখানে যে অ্যামেন্ডমেন্ট প্রাইভেট মেম্বার রেজলিউশনে মাননীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার এনেছেন যে রাজ্যের গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসে কর্মসংস্থান সহ সময় মতো মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য যে অনুরোধ জানাচ্ছে, তো সেটাকে আমি সমর্থন করে আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, 5টা বেজে গেছে, সময়টা বাড়িয়ে নিই, তো কন্টিনিউ করতে পারবো, দুটো প্রাইভেট মেম্বার আছে। এখন মাননীয় সদস্য শ্রী দীপক সেন বাবু কর্তৃক উত্থাপিত মূল রেজুলেশনটি ভোটে দিচ্ছি। রেজুলেশনটি হচ্ছে রাজ্যে গ্রাম পাহাড়ের দুর্বিষহ অভাবরোধে বছরের অন্যতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা না বলছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য শ্রী দীপক সেন বাবু কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি সভা কর্তৃক বাতিল বলিয়া ঘোষণা করা হইল। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় কর্তৃক সংশোধিত আকারে উত্থাপিত রেজুলেশনে ভোটে দিচ্ছি। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো রাজ্যে গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসের কর্মসংস্থান সহ সময় মতন মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক উত্থাপিত সংশোধিত আকারে আনা রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হয়। দ্বিতীয় রেজুলেশন জানাচ্ছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায় মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায় মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের আবাসিক বিদ্যুৎ ভোক্তা সহ হাউজিং অ্যাপার্টমেন্টগুলোর আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের পিএম মুফত সূর্যঘর বিজলি যোজনার আওতায় অন্তর্ভুক্তিকরণের জন্য এই সভা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে। এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের যে এটা মাননীয় মোদীজি এই স্কিমটা লঞ্চ করেছে, তো এটাকে নিয়ে যদি আমরা তৃণমূল স্তর পর্যন্ত যেতে পারি বা যদি বিদ্যুৎ দপ্তর উদ্যোগ অলরেডি নিয়েছে, আরো যদি উদ্যোগ নেওয়া যায়, যেরকম সাবসিডির ব্যবস্থা আছে এই স্কিমের মধ্যে, যেরকম 85,800 টাকা করে সাবসিডি পাওয়া যেতে পারে, প্লাস ব্যাংকও এটাতে আমাদের লোন দিচ্ছে এই পরিষেবাটাকে নেওয়ার জন্য। দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি, যেরকম আমরা আমার বিধানসভা এলাকাতে একটা আজ থেকে 3-4 দিন আগে একটা যুবক এসছে, তার নাম রাজা চৌধুরী, বাবা হরিপদ চৌধুরী, বাবা মা নেই, ক্লাস 12-এ পড়ে, 70,000 টাকা বাড়ির বিল। তো সে বিল কিভাবে দেবে? তো এরকম ভাবে আমরা যখন যাই বিভিন্ন জায়গায় গ্রামে, আমরা দেখি প্রায় গরিব মানুষ, তারা জানে না, অথচ তার কনজামশনও বেশি না, তো তাদের উপর একটা বিদ্যুতের একটা বোঝা চাপে মাথায়। পাশাপাশি আরেকটা যুবক এসছে কিছুদিন আগে, তার নাম কার্তিক দেবনাথ দেব, বাবার নাম বিজয় দেব। সে তার বাড়ির বিল 50,000 টাকা। কেন 50,000 টাকা হয়েছে? তার কারণ কি, সে অটো চালায়, ইলেকট্রিক যে অটো রয়েছে সেগুলো চালায়, সেগুলো চার্জ দিয়েছে। তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে যদি সোলারে এই বিদ্যুৎটা পেত, যদি সে সেটা দিয়ে চার্জ করতো, তাহলে তার টাকা লাগতো না, তাহলে 50,000 টাকা